গল্পের নাম মেঘমিলন। মেঘ বসে আছে নিজের ঘরে, কোণে সেজে। আজ তার বিয়ে। বিয়ে নিয়ে মেয়েদের মনে হাজারো অনুভূতি খেলা করে, লজ্জা, ভয়, সংকোচ বোধ। কিন্তু মেঘের মধ্যে কোনো অনুভূতি দেখা দিল না। সে খুবই স্বাভাবিক আছে, যেমনটা আর 4-5টা দিন থাকে। বরপক্ষ ইতিমধ্যে চলে এসেছে। মেঘের মা বিলকিস এবং ছোট খালা বেলা তাদেরকে আপ্যায়ন করায় ব্যস্ত। অবশ্য বরপক্ষ বলতে মাত্র 3 জন, বর নিজে এবং তার মামা মামি। ঘণ্টাখানেক বাদে মেঘকে নিয়ে যাওয়া হলো বসার ঘরে। বসানো হলো বরের পাশে। কাজী সাহেব সবকিছু তৈরি করে মেঘকে কবুল বলতে বললেন। ছেলেরা সাথে সাথে কবুল বললেও মেয়েরা কবুল বলতে একটু সময় নেয়। কিন্তু মেঘ নিল না, বলার সাথে সাথেই কবুল বলে উঠল। তারপর বরকে কবুল বলতে বললে সেও সঙ্গে সঙ্গে কবুল বলে দিল। দুজনে দ্রুত কবুল বলা দেখে কেউ কেউ মজা করল, টিপ্পনি কেটে বলল, দেখেছ দেখেছ, দুজনেই বিয়ের জন্য একদম পাগল হয়ে গেছে। নিশ্চয়ই গভীর প্রেমের সম্পর্ক ছিল, এজন্য তো কাজী বলার সাথে সাথেই কবুল বলে দিল। টিপ্পনি কাটা কথাগুলো শুনে মেঘ তার ছেলের হাসি হাসল। গভীর প্রেম, অথচ লোকটার সম্পর্কে জানা তো দূর, তার চেহারা এখন অবধি ভালোভাবে দেখেনি। বিয়ে পড়ানোর জন্য নিয়ে আসার সময় এক ঝলক দেখেছিল। 15 দিন পূর্বে মেঘ ভার্সিটি থেকে ক্লান্ত শরীরে বাড়ি ফিরল। সদর দরজা পেরিয়ে ভেতরে পা রাখতেই বসার ঘরে অপরিচিত একজন ভদ্রলোক এবং একজন ভদ্রমহিলার দেখা মিলল। তার বাবা মিজানুরের সাথে হেসে হেসে গল্প করছেন। মিজানুর মেয়েকে দেখে হাসি মুখে কাছে ডাকলেন। অপরিচিত দুজনের সাথে পরিচয় করিয়ে দিলেন। ভদ্রলোকটি মিজানুরের এক বন্ধু, নাম সাফায়েত উদ্দিন। ভদ্রমহিলাটি হলেন সাফায়েত সাহেবের স্ত্রী জাকিয়া বেগম। অপরিচিত দুজনের পরিচয় জেনে মেঘ সালাম দিল। দুজনেই হাসি মুখে সালামের উত্তর নিলেন, ভালো মন্দ জিজ্ঞেস করলেন। বাইরে থেকে আসলে মেঘ প্রথমে বাথরুমে ঢুকে হাত মুখ ধুয়ে ফ্রেশ না হওয়া আগ পর্যন্ত গা ঘিনঘিন করে। বাথরুম থেকে হাত মুখ ধুয়ে বের হলে দেখল তার মা এবং জাকিয়া বেগম তার ঘরে বসে আছেন। ঘরটা অবশ্য শুধু তার একার না, এই ঘরে তার ছোট বোন মালাও থাকে। মেঘ জাকিয়া বেগমের দিকে তাকিয়ে হালকা হেসে বারান্দায় চলে যায়। বারান্দার গ্রিলে ঝুলানো তোয়ালে নিয়ে মুখ মুছে আর চোখে জাকিয়া বেগমের দিকে তাকায়। মহিলাটির উপস্থিতি মেঘের ভালো লাগছে না। জাকিয়া বেগম মেঘকে কাছে ডাকলেন। মেঘ তার পাশে গিয়ে বসল। জাকিয়া বেগম জিজ্ঞেস করলেন, এবার কিসে পড়ছ? অনার্স সেকেন্ড ইয়ারে। বাহ, ভালো। তোমাকে দেখলে বোঝাই যায় না, মনে হয় স্কুলে পড়ো। এটা নতুন কিছু না। মেঘের উচ্চতা কম এবং চিকন হওয়ায় এখনও দেখতে বাচ্চা বাচ্চা লাগে। কেউ দেখলে বলবেই না মেয়েটির বয়স 21, বয়স বেশি হলে 14 কি 15। অপরিচিত মানুষরা প্রায় তাকে জিজ্ঞেস করে, মামুনি কোন ক্লাসে পড়ো? সে মুচকি হেসে জবাব দেয়, ভার্সিটিতে পড়ি। তখন লোকগুলোর চেহারা দেখার মতো, যেন পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক কিছু শুনে ফেলেছে। অবশ্য লোকগুলোর এমন রিয়াকশন দেখতে মেঘেরও ভীষণ মজা লাগে। জাকিয়া বেগম মেঘের মাথায় হালকা হাত বুলিয়ে বললেন, ভার্সিটি থেকে ফিরেছ, নিশ্চয়ই ক্ষুধা লেগেছে, যাও কিছু খেয়ে নাও। আসার সময় অনেক কিছু খেয়ে এসেছি, এখন ক্ষুধা নেই। মুখে ক্ষুধা নেই বললেও মেঘ ভীষণ ক্ষুধার্ত। বাসায় অতিথি আসলে তাদের সামনে খেতে পারে না। ভেবেছিল রান্নাঘর থেকে খাবার এনে নিজের ঘরে চুপচাপ খেয়ে নিবে। জাকিয়া বেগমকে নিজের ঘরে দেখে সেই পরিকল্পনা বাদ দিল, এজন্য মিথ্যা বলল। জাকিয়া বেগম মেঘকে আরও অনেক প্রশ্ন করলেন। বেশিরভাগ প্রশ্ন ছিল মেঘকে কেন্দ্র করে। মেঘের উত্তর দিতে ইচ্ছা করছে না, তবুও হাসি মুখে সবগুলো প্রশ্নের উত্তর দিল, শুধুমাত্র অতিথি বলে। সন্ধ্যার পর সাফায়েত সাহেব এবং জাকারিয়া বেগম বিদায় নিলেন। যাওয়ার সময় মেঘের হাতে 2000 টাকা গুঁজে দিয়ে গেলেন। মেঘ নিতে ইচ্ছুক ছিল না, সঙ্গে সঙ্গেই মানা করতে চাইল, কিন্তু বাবা মায়ের ইশারায় সম্মতি দেখে মানা করতে পারল না, টাকাটা নিয়ে নিল। পরের দিন বিকেলে মেঘ নিজের ঘরে ঘুমাচ্ছে। যেদিন ভার্সিটি না থাকে সেদিন এই সময়টা ঘুমিয়ে কাটায়। ঘুমের মধ্যে দুজন মানুষের কণ্ঠ ভেসে আসলো কানে। কণ্ঠগুলো তার পরিচিত, একটা তার মায়ের, অপরটা তার বাবার। তারা কিছু একটা নিয়ে তর্কাতর্কি করছে, নিশ্চয় কোনো ঝামেলা হয়েছে। মেঘ গায়ের চাদরটা আরেকটু টেনে পুনরায় ঘুমে ডুব দিল। বাবা মায়ের ঝগড়া হলে যথাসম্ভব চেষ্টা করে এড়িয়ে যেতে। একবার তাদের ঝগড়ার মাঝে তার বাবা মায়ের গলা চেপে ধরেছিল। মেঘ বাবাকে জোরপূর্বক সরিয়ে আনে। জোরপূর্বক সরিয়ে আনায় তার বাবা তাকে কষিয়ে এক চড় মারে। সেও রাগে বাবার সাথে কিছুটা খারাপ ব্যবহার করে। তারপর ঝগড়াঝাটির পর্ব শেষ হয়। পরদিন তার মা তাকে ভীষণ বকা দেয়। তার বাবা নাকি মেয়ের এমন ব্যবহারে খুব কষ্ট পেয়েছেন, সারা রাত কান্না করেছেন। মা সেদিন কড়া গলায় শাসিয়েছেন, তাদের মধ্যে হাজার ঝামেলা চলুক, সে যেন না আসে। সেদিনের পর থেকে তার বাবা মায়ের ঝামেলার মধ্যে সে থাকে না। তারা তাদের মধ্যে ঝগড়া করে, আবার কিছুক্ষণ বাদে মিলে যায়। মেঘ ঘুমাতে চাইল, কিন্তু একবার ঘুম ভেঙে গেলে সহজে ঘুম তাকে ধরা দেয় না। তবুও ঘুমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘুমের মধ্যে হঠাৎ বাবার মুখে নিজের নাম শুনতে পেল। এবার ঝামেলার আসল কারণ বুঝতে পারল। ঝামেলার কেন্দ্রবিন্দু সে নিজে, কিন্তু সে কি করেছে কিছুই ভেবে পেল না। অগত্যা চোখ বন্ধ রেখে কান পেতে বাবা মায়ের কথোপকথন শুনছে। মিজানুর বলছে,
তোমার মেয়েকে বিয়ে দেবে না কেন? আগে অনার্স কমপ্লিট করুক, এই তো 2 বছর বাদে শেষ হয়ে যাবে, তখন দেখা যাবে বিয়ের বিষয়ে। এখন বিয়ে দিলে সমস্যা কোথায়? বিলকিস বলল, পড়ালেখায় ব্যাঘাত ঘটবে। মিজানুর বলল, তোমার মেয়ের যে না পড়ালেখা, সেই তো কবেই লেখাপড়া ছেড়ে দিত, তুমি না জোর করে ভার্সিটিতে ভর্তি করাতে, ব্যঙ্গ করে বলল। বিলকিস বলল, তাতে কি, পড়ছে তো। মিজানুর বলল, দেখো, আমি খোঁজখবর নিয়ে দেখেছি ছেলের সম্পর্কে, ভালো চাকরি করে, দেখতেও মাশাল্লাহ, স্বভাব চরিত্র ভালো, এমন ছেলে হাতছাড়া করতে চায় না। ওর একটা ক্যারিয়ার আছে, হঠাৎ বিয়ের বন্ধনে আবদ্ধ করে সেটা নষ্ট করে দিতে পারি না। তোমার ওই অকর্মা মেয়ের আবার কিসের ক্যারিয়ার? তোমার কি মনে হয় অনার্স শেষ করে তোমাকে চাকরি করে খাওয়াবে? তোমার মেয়ের সে যোগ্যতা আছে, তার থেকে ভালো বিয়ে করে স্বামীর ঘর করুক। মেঘের আর কিছু শুনতে ইচ্ছা করল না, উঠে গিয়ে বাবা মায়ের সামনে গেল। বিলকিস হয়তো আরও কিছু বলতে চাচ্ছিলেন, মেঘকে দেখে থেমে গেলেন। মেঘ বাবা মা দুজনকে একবার পরখ করে বলল, আমার বিয়ে নিয়ে কোনো আপত্তি নেই, তোমরা বিয়ের ব্যবস্থা করতে পারো। বিলকিস গর্জে উঠলেন, এই তুই পাগল হয়ে গেছিস? এখন বিয়ে করবি কেন? তোকে বলেছি না অনার্সের আগে বিয়ে দেব না? বিয়ে তো করতেই হবে মা, তাহলে এখন করলে সমস্যা কোথায়? মেঘ আর কাউকে কিছু বলার সুযোগ দিল না, চুপচাপ চলে আসলো নিজের ঘরে। নিজের এলোমেলো বিছানাটা গোছাতে থাকলো। অন্য মেয়েরা হলে বিয়ের কথা শুনে লজ্জায় রাঙা মুখ করে ফেলত, কিন্তু সেসব কিছু মেঘের মধ্যে প্রকাশ পেল না। সে খুবই স্বাভাবিকভাবে বিছানা গোছাতে থাকে। 2 দিন বাদে সবাই রাতের খাবার খাচ্ছে, মালা এটা সেটা বলছে, মেঘ তার সাথে হুহা করছে, তাদের সাথে বিলকিসও মাঝে মাঝে যোগ দিচ্ছেন। খাওয়া যখন প্রায় শেষের দিকে মিজানুর গলা খাঁকারি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলেন। মেঘ, তুই কিছু ভেবেছিস? কোন ব্যাপারে? বিয়ের ব্যাপারে? আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, এখানে ভাবার কি আছে? তবুও পরবর্তীতে যদি মত বদলায়, তাই আগে থেকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। মেঘ উত্তর দেওয়ার আগে বিলকিস গম্ভীর কণ্ঠে বললেন, বলেছে না মেয়েকে বিয়ে দেব না? তুমি তাহলে বারবার বিয়ের কথা বলছো কেন? মিজানুর বিরক্ত হলেন, মেয়ে রাজি আছে, তুমি কেন বাধা দিচ্ছ? বিলকিস স্বামীর প্রতি কিঞ্চিত রাগ প্রকাশ করলেন। মেঘের দিকে তাকিয়ে বললেন, এই বিয়েতে তুই রাজি হচ্ছিস কেন? তোকে না বলেছে অনার্সের আগে বিয়ে দেব না? মেয়েদের বিয়েতে আপত্তি থাকার 2টো কারণ থাকে। প্রথমত, মেয়েটির কোনো প্রেমিক আছে, দ্বিতীয়ত, মেয়েটি পড়ালেখা করতে চায়। আমার না আছে কোনো প্রেমিক আর না আছে লেখাপড়া করার ইচ্ছা, তাই বিয়েতে আপত্তি করার কোনো কারণ দেখছি না। বিলকিস হতাশ চোখে তাকিয়ে থাকলেন মেয়ের দিকে। এই মেয়েকে নিয়ে কত আশা, কিন্তু সবসময় এই মেয়ে আশায় জল ঢালবেই। মেয়ের সম্মতি পেয়ে মিজানুর সাফায়েত সাহেবের সাথে যোগাযোগ করলেন। বিয়ের কথাবার্তা চলল। সাফায়েত সাহেব জানালেন তারা খুব দ্রুতই বিয়ের কাজ সম্পন্ন করতে চান, তাই কাছাকাছি একটা দিন ঠিক করতে বলেন বিয়ের জন্য। মিজানুর স্ত্রীর সাথে আলাপ করলেন বিয়ের দিন ঠিক করার জন্য। বিলকিসের বিন্দু পরিমাণ আগ্রহ নেই বিয়ে নিয়ে। মেয়েকে অনেক বোঝাতে চাইলেন বিয়ে না করার জন্য, কিন্তু মেঘ শুনল না। শেষে তিনিও হাল ছেড়ে দিলেন। 2 পক্ষের আলাপচারিতার মাধ্যমে একটা দিন ঠিক করা হলো বিয়ের জন্য। আজই সেই কাঙ্ক্ষিত দিন, মেঘের বিয়ের দিন। সন্ধ্যা হতেই অতিথিরা সবাই বিদায় নিয়েছে। অতিথিদের মধ্যে সবাই পাড়া প্রতিবেশী ছিল, একমাত্র বিলকিসের ছোট বোন বেলা ও তার ছেলে বাহার বাদে। বেলাও হয়তো আসতো না, যদি না তার বাসা কাছাকাছি হতো। শনিবারে বিয়ের দিন ধার্য করার কারণে আত্মীয় স্বজনরা আসতে পারেনি। সবারই শুক্রবারে ছুটি থাকে, কিন্তু মিজানুর এবং পাত্রের শনিবারে বন্ধ থাকে অফিস। সেজন্য শনিবারে বিয়ের আয়োজন করা হয়েছে। মেঘেদের আত্মীয় স্বজন বিয়েতে না আসায় কারো মন খারাপ হলো না, উল্টা আরো খুশি হলো। মেঘেদের আত্মীয় স্বজন অনেক বেশি। মেঘের দাদা বাড়ি এবং নানা বাড়ি মিলিয়ে কম হলেও 60 থেকে 70 জন লোক হয়ে যেত। এত লোকের থাকা খাওয়া ব্যবস্থা করতে গেলে আরেক ঝামেলা পোহানো লাগতো। মিজানুর, সাফায়েত সাহেব ও মেঘের বর মিলন ড্রয়িং রুমে বসে 3 জন নিজেদের মধ্যে টুকটাক গল্প করছে। মিজানুর এবং সাফায়েত সাহেবই বলছেন, আর মিলন চুপচাপ দুজনের কথা শুনছে। মিলনের চুপ থাকাটা মিজানুরের কাছে ভদ্র ছেলে হিসেবে প্রমাণ করল। মিজানুর মনে মনে নিজেকে বাহবা দিলেন, এমন ভদ্র ছেলের সাথে মেয়ের বিয়ে দেওয়ায়। পুরুষ মানুষরা একসাথে হলে তারা 2টি বিষয় নিয়ে বেশি আলোচনা করে, 1 রাজনৈতিক বিষয়, 2 খেলাধুলার বিষয়। খেলাধুলা সম্পর্কে বর্তমানে বিশেষ কোনো সংবাদ নেই, সেজন্য রাজনৈতিক বিষয় আলাপচারিতার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালো। মিজানুর এবং সাফায়েত সাহেব দুজনেই মোটামুটি রাজনৈতিক সব বিষয় নিয়ে কথাবার্তা বললেন। দেশের জন্য কোনটা ভালো, কোনটা অমঙ্গল, কোন মন্ত্রী দেশের উপকার করেছে, কোন মন্ত্রী অপকার করেছে, কে বেশি ঘুষ খেত, কে কম খেয়েছে ইত্যাদি। পুরুষদের মতো মহিলারাও একসাথে হলে 2টি বিষয় নিয়ে কথা বলে, নিজের সংসারের বিষয়, পরের সংসারের বিষয়। জাকিয়া বেগম, বিলকিস ও বেলা সাংসারিক জীবনের সকল কথাবার্তা বলছেন। কিভাবে বিয়ে হয়েছিল, বিয়ের পর কোথায় গিয়েছিল, নতুন জীবন কিভাবে শুরু করেছিল, সংসার শুরুর দিকে কেমন ছিল, বর্তমানে অবস্থা কেমন আছে ইত্যাদি। মেঘের তাদের কথায় কোনো মনোযোগ নেই, তার দৃষ্টি আটকে আছে বিয়ে করা নবস্বামীর দিকে। মেঘ বিছানার কিনারায় বসা, সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে স্বামী নামক মিলন লোকটার দিকে।
বিয়ে পড়ানোর পর আর চোখে স্বামীর দিকে তাকিয়েছিল মেয়েটাকে দেখার জন্য। তারপর থেকেই চোখ সরাতে পারছে না। কিভাবে সরাবে? এমন রাজপুত্র থেকে চোখ সরানো যায়? বিয়ের আগে সাফায়েত সাহেব, জাকিয়া বেগম ও মিলন এসেছিল তাদের বাসায় বিয়ের পাকাপাকি কথা বলতে। সেদিন মেঘ বাসায় ছিল না, ভার্সিটিতে ক্লাস থাকার কারণে। বাসায় আসার পর মালা বলেছিল, জানিস আপু, তোর যার সাথে বিয়ে হবে সে দেখতে ভীষণ সুন্দর, একদম রাজপুত্র। মালার কথা শুনে মেঘ সেদিন তার ছেলের হাসি দিয়েছিল। তার অভিশপ্ত জীবনে রাজপুত্র আসবে? হাস্যকর। মালার মাধ্যমে মিলনের ছবি এবং নাম্বার পাঠানো হয়েছিল মেঘের কাছে, কিন্তু তার এসব নিয়ে কোনো আগ্রহ জাগেনি। এমনকি পাত্রপক্ষের ব্যাপারে কাউকে কিছু জিজ্ঞাসা করেনি। তার মতে জীবনসঙ্গী সৃষ্টিকর্তা আগে থেকে নির্ধারণ করে রাখেন, তাকে দেখে বিয়ে করলেও যেমন হবে, না দেখে বিয়ে করলেও তেমনই হবে। তাই ঘটা করে দেখা বা জানার কিছুই নেই। মিলনকে বিয়ের আগে না দেখলেও তার সম্পর্কে কিছু ইনফরমেশন জানত, যেগুলো বিলকিস এবং মালার থেকে জানতে পেরেছে। অবশ্য সেগুলো জানা হতো না যদি না তারা নিজ থেকে বলতো। মিলনের সম্পর্কিত তথ্য: নাম মিলন, আগে পরে কিছু আছে কিনা জানা নেই, বয়স 30, বাবা মায়ের একমাত্র সন্তান, পেশায় একজন চাকরিজীবী, একটি স্বনামধন্য কোম্পানিতে চাকরি করে, কোথায় কোন পদে আছে তা জানা নেই। স্কুলে পড়াকালীন একটা অ্যাক্সিডেন্টে বাবা মাকে হারিয়েছে, পরবর্তীতে মামা মামির কাছে বড় হয়েছে। বর্তমানে পরিবার বলতে মামা সাফায়েত সাহেব এবং মামি জাকিয়া বেগম আছেন। সাফায়েত সাহেব এবং জাকিয়া বেগম 8টার দিকে চলে গেলেন। মেঘ ও মিলনের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু বিলকিস আটকে দিলেন। আজ রাত মেঘকে নিজের কাছে রাখার অনুরোধ করলেন। মায়ের আবদার কেউ ফেলতে পারলেন না। মেঘকে সাথে করে নিয়ে আগামীকাল মিলনকে ফিরতে বলে সাফায়েত সাহেব এবং জাকিয়া বেগম বিদায় নিলেন। সবাই আজ ভীষণ ক্লান্ত, বিছানায় গা এলিয়ে দিলে ঘুম চলে আসবে। এজন্য রাতের খাওয়া শেষ হতেই সবাই ঘুমানোর প্রস্তুতি নিল। মেঘদের বাসায় শোবার ঘর 3টে। প্রথমটাতে তার বাবা মা থাকে, দ্বিতীয়টাতে থাকে সে এবং তার বোন মালা, তৃতীয়টা সাধারণত খালি পড়ে থাকে। কোনো অতিথি আসলে তাদের থাকতে দেওয়া হয়। মিলন থাকায় আজ ভিন্নতা দেখা গেল। মেঘের বাবা মা নিজেদের ঘরে থাকলেও মেঘ ও মালাকে আলাদা ঘরে শুতে হলো। যে ঘরে মেঘ ও মালা থাকত সেই ঘরে মেঘ ও মিলনকে থাকতে দেওয়া হলো। খালি পড়ে থাকা ঘরটায় মেঘের ছোট খালা বেলা, তার ছেলে বাহার এবং মালাকে থাকতে বলা হলো। মেঘ ইতস্তত বোধ করে নিজের ঘরে ঢুকল। মিলন আগে থেকেই ঘরে ছিল, পড়ার টেবিলের সাথে চেয়ারটাতে বসে অপেক্ষা করছিল মেঘের জন্য। মেঘ মিলনের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে রইল। হঠাৎ মেঘের ভীষণ লজ্জা লাগছে। লজ্জা লাগার কারণ কি? বাসরাত বলে, কিন্তু এই ঘরকে কেউ বাসর ঘর বলবে না। বাসর ঘরের চারিদিকে বিভিন্ন ফুলের ছড়াছড়ি থাকে। বিভিন্ন ফুল না থাকলেও গোলাপ থাকে। গোলাপ ভালোবাসার প্রতীক। নতুন দম্পতিদের প্রথম রাত ভালোবাসাময় করতেই গোলাপের পাপড়ি বিছানায় ছড়িয়ে রাখে। কিন্তু এই ঘরে তো তেমন কিছু নেই। একটা মানুষের শোবার ঘর যেমন হয় তেমনই, কিছু আসবাবপত্র আর প্রয়োজনীয় জিনিস, বিশেষত্ব কিছু নেই। বিশেষত্ব কিছু নেই বললেও ভুল হবে। একটা জিনিস আছে, বিছানার চাদর। বিছানায় সাদা ও মিষ্টি রঙের এমব্রয়ডারি কাজ করা একটা চাদর বিছানো। বিছানার চাদরে এমব্রয়ডারি ডিজাইন করা থাকে। মেঘ এই চাদরটাকে না দেখলে জানত না। দোতলার এক আন্টি তাদেরকে গিফট করেছিল। বিলকিস কখনো এই চাদরটা মেঘেদের ঘরে বিছাতে দিত না। 2 বোন মিলে নাকি নষ্ট করে ফেলবে। আজ এই চাদরটা বিছিয়েছে, তার মানে নিশ্চয়ই চাদরটা বিশেষত্বের জায়গা দখল করছে। মেঘকে দাঁড়িয়ে থাকতে দেখে মিলন বলল, দাঁড়িয়ে আছো কেন? বসো। মিলন কথাটি স্বাভাবিকভাবে বললেও মেঘ স্বাভাবিক থাকতে পারল না। মিলনের বলা কয়েকটা শব্দ তার অন্তরাত্মা পর্যন্ত নাড়িয়ে দিল। হঠাৎ এমন লাগলো কেন? এর আগেও তো কত মানুষের সাথে কথা বলেছে, তখন তো এমন কিছু অনুভব হয়নি। কি হলো, বসছো না কেন? মিলন আবার বলল। মেঘ ও মিলনের বর্তমান পরিস্থিতি কোনো অচেনা ব্যক্তি দেখলে নিশ্চয়ই ধরে নিত মিলন এ বাসার ছেলে, আর মেঘ মিলনের নববিবাহিত নববধূ। অথচ ঘটনা এর বিপরীত। মেঘ কাঁপা কাঁপা পায়ে বিছানার দিকে এগিয়ে যেতে নিলে মায়ের গলা শুনল। বিলকিস দরজার সামনে দাঁড়িয়ে মেঘকে বলল, দরজা আটকে জামাইকে নিয়ে শুয়ে পড়। এমনিতেই আজ অনেক ধকল গেছে, আবার কাল সকালে রওনা দিবি। যদিও টঙ্গী থেকে ফার্মগেট বেশি দূরে না, তবুও ঘুম ঠিক না হলে কাল জার্নি করতে খারাপ লাগবে। মেঘ মায়ের কথা মতো দরজা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে মিলনের দিকে তাকাতেই মিলন জিজ্ঞেস করল, আমি কোন পাশে শোবো, ডান পাশে নাকি বাম পাশে? মেঘ মিলনের কথার উত্তর দিতে পারছে না। উত্তর দিতে নিলে দম আটকে যাচ্ছে। মনে হচ্ছে মিলন তাকে কোনো ভয়ঙ্কর প্রশ্ন করেছে, যেটা উত্তর দিতে না পারলে তার মৃত্যুদণ্ড নিশ্চিত। কিন্তু লোকটা তাকে একটা সাধারণ প্রশ্ন করেছে, আমি কোন পাশে শোবো, ডান পাশে নাকি বাম পাশে? এমন একটা সাধারণ প্রশ্নের উত্তর দিতে তার এমন লাগছে কেন? লোকটা এ বাসায় প্রথম থাকছে, স্বাভাবিকভাবে এটা জিজ্ঞেস করতেই পারে। মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে কোনো রকম উত্তর দিল, আপনার যে পাশে ইচ্ছা করে সে পাশে শুয়ে পড়ুন। মিলন খাটের বাম পাশে শুয়ে পড়ল। মেঘকে আবার বলল, বাতিটা নিভিয়ে দিব?
একটু থেমে, যদি না তোমার সমস্যা হয়। আসলে বেশি আলোতে ঘুমাতে পারি না। মেঘ বেশ অবাক হলো। বলার সাথে সাথে লোকটা শুয়ে পড়বে সেটা ভাবেনি। ধারণা করেছিল বদ্ধ ঘরে তাকে অনেক কিছু জিজ্ঞেস করবে তার সম্পর্কে, অথবা নিজের সম্পর্কে কিছু বলবে। মেঘের নড়াচড়া না দেখে মিলন বলল, তোমার বাতি নিভিয়ে ঘুমাতে সমস্যা হলে বাতি জ্বালিয়ে রাখতে পারো। আমার কোনো অসুবিধা নেই, আমি বাতি নিভিয়েই ঘুমাই। মেঘ কিছুটা আশ্চর্য হলো। একটু আগেই তো এই লোকের সাথে কথা বলতে তার কি এক নাজেহাল অবস্থা, তাহলে এখন স্বাভাবিকভাবে কথা বলছে কি করে? তাহলে তো ভালো, বাতিটা নিভিয়ে দাও, চোখে লাগছে। তুমিও এসে শুয়ে পড়ো, ভালো ঘুম না হলে কাল জার্নি করতে খারাপ লাগবে। কথা শেষ করে মিলন ডান হাতটা চোখ বরাবর রেখে ঘুমিয়ে পড়ল। মেঘ বাতি নিভিয়ে দিল। ঘর মুহূর্তের মধ্যে অন্ধকারে ডুবে গেল। অবশ্য পুরোপুরি অন্ধকার হয়নি, বাইরের সোডিয়াম আলোর কারণে ঘরের ভেতরে সবকিছু আবছা আবছা বোঝা যাচ্ছে। চুপচাপ এসে মিলনের পাশে শুয়ে পড়ল মেঘ। মিলনের উল্টো দিকে মুখ করে। সে জানে এখন তার ঘুম আসবে না। তার ঘুমের একটা নির্দিষ্ট সময় রয়েছে, রাত 2টা থেকে সকাল 6টা পর্যন্ত। এই সময়ের বাইরে তার ঘুম হয় না। একদম কাটায় কাটায় 2টা বাজলে ঘুম ধরে, আবার কাটায় কাটায় সকাল 6টায় ঘুম ভাঙে। তবুও চোখ বন্ধ করলো ঘুমানোর জন্য। মেঘ এপাশ ওপাশ করছে, ঘুম আসছে না। বিরক্ত হয়ে শোয়া থেকে উঠে বসলো। এখন কয়টা বাজে? নিশ্চয়ই 2টা বাজেনি। বাজলে অবশ্যই ঘুম চলে আসতো। সময় বোঝার জন্য দেওয়াল ঘড়ির দিকে তাকালো। বাইরের হালকা আলোতে ঘড়ির কাঁটা বোঝা গেল না। বাধ্য হয়ে বালিশের নিচ থেকে মোবাইল ফোন বের করে আনলো। মোবাইল অন করে স্ক্রিনে তাকাতেই হতবাক। এখন 3টা 40 বাজে। 2টা কখন বেজে গেছে? তাহলে তার ঘুম আসছে না কেন? মেঘ উঠে গিয়ে পড়ার টেবিলের সাথে চেয়ারটিতে বসলো। অন্য রাতে ঘুম না আসলে মোবাইল দেখে সময় পার করে দিত, কিন্তু আজ তা করতে ইচ্ছা করল না। যদি ফোনের শব্দে পাশে ঘুমিয়ে থাকা লোকটার অসুবিধা হয়। পড়ার টেবিলের পাশে জানালা খোলা, জানলা দিয়ে হুড়মুড়িয়ে বাতাস ঢুকছে। মেঘের কাঁধ সমান চুলগুলো একটু পরপর দোল খাচ্ছে। জানলার গ্রিলে মাথা ঠেকিয়ে দৃষ্টি রাখল মিলনের দিকে। মিলন ডান দিকে মুখ করে শুয়ে ঘুমাচ্ছে, গভীর ঘুমে আচ্ছন্ন। এখন চোখের উপর হাত চাখা নেই, যার ফলে মিলনের মুখমণ্ডল এখন মেঘের কাছে দৃশ্যমান। বাইরের মৃদু আলো এসে মিলনের মুখে পড়েছে, এতে আরো আকর্ষণীয় লাগছে দেখতে। মাঝে মাঝে সামনের চুলগুলো ফ্যানের বাতাসে দুলে উঠছে। মেঘের ইচ্ছা করছে মিলনের চুলগুলোতে হাত বুলিয়ে দিতে, কিন্তু সবার সব ইচ্ছা তো পূরণ হয় না, বিশেষ করে তার মতো নর্দমার কীটদের। মেঘ মিলনের দিকে কিছুক্ষণ চেয়ে থাকলো, তারপর আনমনে গুনগুন করে গেয়ে উঠল, চমকিবে ফাগুনেরও পবনে, বসিবে আকাশ বাণী শ্রবণে, চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ, দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব, বাঁধনবিহীন সে যে বাঁধন অকারণ, মায়াবন বিহারিণী। ঘড়িতে 6টা বাজতে চলল। বাহির থেকে টুংটাং আওয়াজ পাওয়া যাচ্ছে। নিশ্চয়ই মা উঠেছে। মেঘ হাত মুখ ধুয়ে বাহিরে গেল। এখনো সবাই ঘুমাচ্ছে, শুধু তার মা উঠেছেন, রান্নাঘরে রুটি বানাচ্ছেন। মেঘ হাসি মুখে মায়ের পাশে দাঁড়িয়ে বলল, রুটি বানাচ্ছ? জামাই উঠেছে? না। তাহলে তুই উঠতে গেলি কেন? আরেকটু ঘুমিয়ে নিতি। ঘুম ভেঙে গেছে, তাই উঠে পড়েছে। মেঘ মিথ্যা বলল। গতরাতে একবারের জন্য চোখের পাতা এক করতে পারেনি। সারা রাত অপলক দৃষ্টিতে মিলনের দিকে তাকিয়েছিল। তার ঘুমের পরিধি অন্য মানুষের তুলনায় কম, তবে কিছু বিশেষ দিনে একেবারে কমে যায়। সেদিন আর ঘুম আসে না, সারা রাত চোখ মেলে তাকিয়ে থাকতে হয়। কাল ঘুম আসলো না কেন? বিশেষ দিন ছিল বলে? হ্যাঁ, বিশেষ দিনই তো। কাল ছিল তার বাসরাত। বাসরাতে বেশিরভাগ মানুষ জেগেই থাকে, সেও ছিল। তবে অন্যদের সাথে তার বাসরাতের কিছুটা পার্থক্য ছিল। অন্যদের বাসরাতে বর বউ দুজনেই জেগে থাকে, বিভিন্ন গল্প করে, কিন্তু তার ক্ষেত্রে এমনটা হয়নি। তার বর গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, আর সে একা জেগেছিল। একা একাই গল্প করেছে নিজের সাথে। বিলকিস রুটি বানাতে বানাতে বললেন, ঘুম ভেঙে গেলে গেছে, আরও কিছুক্ষণ শুয়ে থাকতি। মেঘ ম্লান হেসে বলল, অযথা শুয়ে থেকে কি হবে? আর বাবাও তো বেশি দেরি করে শুয়ে থাকা পছন্দ করে না। মনে নেই একবার 7টা পর্যন্ত ঘুমিয়েছিলাম বলে বাবা ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিয়েছিল? বিলকিসের রুটি বানানো থেমে যায়। মেয়ের দিকে তাকায়, বোঝার চেষ্টা করে মেয়ে কি কষ্ট থেকে এই কথা বলেছে, কিন্তু বুঝতে পারলেন না। মেঘ মুখ স্বাভাবিক করে রেখেছে। সেই কথা এখনো ধরে বসে আছিস? তখন তোর বাবা তোর উপর রেগেছিল, তুই ভুল করেছিলি। তখন ওনার রাগ করা যৌক্তিক ছিল। হ্যাঁ, একটা ভুল করেছিল। সেই একটা ভুলই তোর পুরো জীবনকে এলোমেলো করে দিয়েছে। শুধু এলোমেলো করেনি, তার অস্তিত্বটাকে বিলীন করে দিয়েছে, বিশেষ করে তার বাবার কাছে। বিলকিস মেঘের থুতনিতে হাত রেখে আদুরি কণ্ঠে বললেন, সেগুলো এখন অতীত। অতীত নিয়ে পড়ে থাকলে হয়? ওসব ভুলে যা। নতুন জীবনে পা দিয়েছিস, নতুন জীবন নিয়ে ভাব, দেখবি অনেক সুখী হবি। মেঘ কোনো উত্তর দিল না, কিন্তু মনে মনে তাচ্ছিল্যের হাসি দিল ঠিকই। সুখ? সুখ কি আদৌ তার জীবনে আছে? তার জীবন তো অনেক আগে অন্ধকারে ডুবে গেছে। যেখানে সুখের কোনো চিহ্ন নেই, সেখানে সুখ আসবে কি করে? বিলকিস বেগম রুটি বানাতে মনোযোগ দিলেন। মেঘ চুলা জ্বালিয়ে একটা তাওয়া বসালো রুটি ভাজতে। অপেক্ষা করতে থাকলো তাওয়াটি গরম হওয়ার জন্য।
এই তাওয়া বসালি কেন? বিলকিস বেগম জিজ্ঞেস করলেন। রুটি ভাজবো না? আমি তোকে রুটি ভাজতে বলেছি? ওমা, বলবে কেন? রোজ তো আমিই ভাজি। রোজ আর আজ এক হলো? তুই জামাইয়ের কাছে যা, দেখ গিয়ে উঠেছে কিনা। মেঘ একটু অবাক হলো। সকালে রুটি ভাজা তার দৈনন্দিন রুটিন। একদিন রুটি ভাজতে না চাওয়ায় কত কিছু শুনিয়েছিল তার মা। নবাবজাদি, অকর্মার ঢেকি, 2টা রুটি ভাজা খেতে পারিস না? কি করবি জীবনে? আমার ঘরে এমন অকর্মা কেমনে জন্মাইলো? সেদিনের পর থেকে কখনো রুটি ভাজা মিস দেয়নি, হাজার কষ্ট হলেও না। মেঘের খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করলো, সেদিন এত কথা শোনালে তাহলে আজ কেন বাধা দিচ্ছ ওই লোকটার জন্য? মেঘ কিছু বলল না, বেরিয়ে গেল রান্নাঘর থেকে। সে আর কয়েক ঘন্টার অতিথি এ বাসার, কি দরকার শেষ সময় অশান্তি করার? মেঘ নিজের ঘরে ফিরে আসলো। ভেতরে ঢুকতেই মিলন বাথরুম থেকে বেরিয়ে আসে। মিলনের হাত মুখে বিন্দু বিন্দু জলকণার দেখা মিলছে। হাত মুখ ধুয়ে বেরিয়েছে হয়তো। মিলন বলল, একটা কিছু দেবে মুখ মোছার জন্য? মেঘ বারান্দা থেকে তোয়ালে এনে মিলনের হাতে দিল। তোয়ালের মাধ্যমে হাত মুখ থেকে শুষে নিল জলকণা। মেঘ কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, ঘুম থেকে কখন উঠলেন? এই তো কিছুক্ষণ আগে। ওহ, বের হবে কখন? সকালে নাস্তা করে বের হই, না হলে মা কষ্ট পাবে। ঠিক আছে। দুজনে নবদম্পতি, একদিন হলো বিয়ে হয়েছে, অথচ দুজনে কথা বলছে স্বাভাবিক ভঙ্গিতে। কারো মধ্যে কোনো লজ্জা নেই, জড়তা নেই, নেই কোনো সংকোচ বোধ। যেন একে অপরের সাথে এভাবেই প্রতিদিন কথা বলে অভ্যস্ত। এই যে গতকাল তারা বদ্ধ ঘরে একসাথে এক বিছানায় শুয়েছিল, তখন কারোর মধ্যে কোনো বিশেষ অনুভূতি হয়নি, যেন তারা প্রতি রাতে একসাথে ঘুমিয়ে অভ্যস্ত। বিলকিসের রান্না শেষ হলে খাবার টেবিলে ডাক পড়ে সবার। সবাই খেতে বসে যায়। বিলকিসও বেলা বাদে। মেঘ ডাইনিং টেবিলে সাজানো খাবারগুলো দেখছে। অন্যান্য দিন সকালে আটা রুটির সাথে যে কোনো একটা ভাজি করা হয়, কিন্তু আজ ভিন্নতা দেখা গেল। আটা রুটির সাথে চালের রুটিও করা হয়েছে, পরোটাও করেছে, সম্ভবত ঘিয়ে ভাজা পরোটা। ঘিয়ের গন্ধ পাওয়া যাচ্ছে। তার সাথে গরুর মাংস, মুগ ডাল, ডিম ভাজি, আলু ভাজি, ডিম দিয়ে ঝিঙে ভাজি। মেঘ বুঝল না 2-3টা রুটি পরোটা খাওয়ার জন্য এত আইটেম করার কি দরকার। মেঘ একটা পরোটা নিল নিজের প্লেটে, সাথে কিছুটা আলু ভাজি। পরোটা ছিঁড়ে মুখে দিতে নিলে মিলনের দিকে চোখ গেল। মিলন কিছুই নিচ্ছে না, এক দৃষ্টিতে খাবারগুলোর দিকে তাকিয়ে আছে। লোকটা কি সংকোচ বোধ করছে নাকি বুঝতে পারছে না কোনটা দিয়ে শুরু করবে। সে কি কিছু একটা প্লেটে তুলে দিবে? মিলনকে দেওয়ার জন্য মেঘ একটা পরোটা তুলে নিল। মিলনের প্লেটে দিতে নিলেই বিলকিস 2টো পরোটা ও 2টো চালের রুটি মিলনের প্লেটে রাখল, সাথে মাংসের বাটিটা এগিয়ে দিল। বিলকিস মিলনকে খাবার বেড়ে দেওয়ায় মেঘের পরোটাটি মিলনের পাতে দেওয়া হলো না। পরোটাটি রেখে দিলে বিষয়টা খারাপ দেখায়, এই জন্য নিজের প্লেটে রাখলো। একটার বেশি পরোটা খেতে পারে না, তবুও দ্বিতীয় পরোটাটা খাওয়া শুরু করলো। না হলে এখন এই পরোটার জন্য হাজার কথা শুনতে হবে। আজ কথা শুনতে ইচ্ছা করছে না, তাই চুপচাপ গিলতে থাকলো। বিলকিস ও বেলা দুজন মিলনকে খাওয়াতে ব্যস্ত, এটা সেটা এগিয়ে দিচ্ছেন। মিজানুরও তাদের সাথে তাল মিলিয়ে আইটেমগুলো খাওয়ার পরামর্শ দিচ্ছেন। মিলনের সকালে ভারী খাওয়ার অভ্যাস নেই, কিন্তু তাদের জোরাজুরিতে খেতে হচ্ছে। কেন জানে মানা করতে পারছে না। মিলনকে যত্ন সহকারে খাওয়ানোর দৃশ্যটুকু মেঘ খুব মনোযোগ দিয়ে দেখল। 2 দিনের পরিচিত একটা ছেলেকে কি যত্ন করে তারা খাওয়াচ্ছে, কিন্তু তাদের মেয়ে ঠিকমতো খেতে পারে না, সেটা তারা কখনো খেয়াল করেছে? খাওয়া শেষ হতেই মেঘের লাগেজ গুছানো শুরু হয়। বাসার বড় লাগেজটা নামানো হয়েছে। মেঘের জিনিসপত্র মিলনের বাসায় নিয়ে যাওয়া হয়। মেঘ ড্রয়ার থেকে সব জামাকাপড় বের করলো, তারপর জামাগুলো একে একে লাগেজে ঢোকাতে শুরু করে। বেলা ও মালা সাহায্য করছে লাগেজ গুছাতে। মাঝে মাঝে বিলকিস এসে তদারকি করে যাচ্ছেন। এই জামাটা কলেজে থাকতে বানিয়েছিলি না? একটা জামা দেখিয়ে দিয়ে বেলা জিজ্ঞেস করলেন। মেঘ উত্তর দিল, হ্যাঁ। কতদিন হয়ে গেল, তবুও জামাটা দেখতে এখনো নতুন লাগে। পাশ থেকে মালা বলল, শুধু কলেজের জামা, ক্লাস 8-9 জামাগুলো দেখো, এখনো একদম নতুন, দেখলে মনে হবে একটু আগে কিনে এনেছে। মেঘ একটু হাসলো। আসলে তার জামাকাপড় সহজে নষ্ট হয় না। ক্লাস 8-9 বানানো জামাগুলো এখনো দেখতে নতুনের মতো। শরীরের গঠনের বেশি পরিবর্তন না হওয়ায় এখনো পরতে পারছে। এমন না যে জামাকাপড়ের প্রতি সে অনেক যত্নশীল। কিভাবে যেন তার জামাগুলো সুন্দর থাকে সে নিজেও জানে না। অন্যদিকে ছোট বোন মালার জামা অল্পতে নষ্ট হয়ে যায়। এই তো সেদিন একটা নতুন জামা কিনে এনেছে। ওই জামাটা এখন কেউ দেখলে বলবে এটা নিশ্চয়ই কয়েক বছর পুরনো জামা। বড় লাগেজের সাথে মাঝারি সাইজের আরও একটি ব্যাগ যুক্ত হয়েছে। মেঘের সমস্ত জামাকাপড় এবং দরকারি জিনিসপত্র দিয়ে লাগেজ ভরে গেছে। বই খাতাগুলো মাঝারি সাইজের ব্যাগটা ঢুকিয়েছে। একাডেমিক বইয়ের থেকে গল্পের বই বেশি। গল্পের বইগুলো না নিলেও চলতো, কিন্তু বইগুলো ফেলে যেতে ইচ্ছা করছে না। একাকিত্ব জীবনে এই বইগুলোই একমাত্র সঙ্গী ছিল তার, তাই সেগুলো ফেলে যেতে পারল না। মিলন আগেই ঠিক করে রেখেছিল গাড়ি চলে এসেছে।
মিজানুরও মিলন মিলে গাড়িতে ব্যাগগুলো রাখছে। মেঘের এখন বিদায়ের পালা। মেঘকে জড়িয়ে ধরে বিলকিস ও বেলা চোখের পানি ফেলছেন। মিজানুর কাঁদলেন না, মেঘের মাথায় হাত রেখে গভীর কণ্ঠে বললেন, নতুন জীবনে পা রাখছিস, বুঝে শুনে কাজকর্ম করবি, কোনো উল্টাপাল্টা কিছু যেন না শুনি, আর কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবি। মেঘ বাবার কথা চুপচাপ শুনল, ভাবল এটা কোনো বিদায়ের সান্ত্বনা ছিল নাকি আদেশ। তোর সোনার কানের দুলগুলো কই? মেঘের কানের দিকে তাকিয়ে বিলকিস জিজ্ঞেস করলেন। ব্যাগে রেখে দিয়েছি। কেন? রাস্তাঘাটে যদি হারিয়ে যায়? ওহ, বাসায় গিয়ে মনে করে পড়িনিস। আচ্ছা। মেঘ পরপর আজ 2 বার মিথ্যা বলেছে মাকে। স্বর্ণের কানের দুলগুলো ব্যাগে রাখেনি, বরং আলমারির ড্রয়ারে রেখে এসেছে। দুলগুলো নিয়ে যেতে ইচ্ছা করছে না, যদিও সেগুলো তার জন্যই বানানো হয়েছিল। শুধু দুল নয়, এই বাড়ি থেকে কোনো কিছু নিতে ইচ্ছা করছে না। এই যে ব্যাগ ভরে জামা কাপড় নিয়ে যাচ্ছে, সেগুলো রেখে যেতে ইচ্ছা করছে। মিলনকে বলতে ইচ্ছা করছে, আমি এই বাড়ি থেকে কিছু নেব না, আপনি আপনার বাসায় গিয়ে নতুন করে সবকিছু কিনে দেবেন। কিন্তু কথাগুলো বলে উঠতে পারেনি। কোনো স্বামী নিশ্চয়ই একদম খালি হাতে বউকে নিয়ে যেতে চাইবে না। মেঘ তাকালো মালা ও বাহারের দিকে। দুজনেই মন খারাপ করে একপাশে দাঁড়িয়ে আছে। হাসি মুখে ওদেরকে জিজ্ঞেস করলো, মন খারাপ করছিস কেন? মালা মুখ ভার করে বলল, জানি না, তোর তো খুশি হওয়ার কথা, এখন ঘরটা তোর হবে। সবসময় ঘরটায় একা থাকতে চাইতি, এখন আমি চলে গেলে একেবারে তোর হয়ে যাবে। মালা কোনো উত্তর দিল না। বাহার মেয়েদের মতো নাক টেনে টেনে বলল, মেঘ আপু, আমার খুব খারাপ লাগছে তোমার জন্য। মেঘ হাসল। বাহার ছেলে হলেও মেয়েদের মতো ছিটকাদুনে হয়েছে। বাহারকে কাছে টেনে বলল, কাঁদছিস কেন বোকা ছেলে? আমি কি একেবারে চলে যাচ্ছি? আবার আসবো তো। সবার থেকে বিদায় নিল মেঘ। বিদায়ের সময় নাকি মেয়েদের অনেক খারাপ লাগে, চিরচেনা মানুষগুলোকে ছেড়ে যেতে কষ্ট হয়। কিন্তু মেঘের কোনো খারাপ লাগছে না, বরং কিছুটা ভালো লাগছে, এখান থেকে চলে যেতে হবে ভেবে। সবার থেকে বিদায় নিয়ে মেঘ ও মিলন গাড়িতে উঠে বসলো। দুজনে উঠে বসতেই ড্রাইভার গাড়ি টান দিল। গাড়ি চলল নিজ গন্তব্যে, আর মেঘ মিলন এগিয়ে যাচ্ছে নতুন জীবনে। মেঘ, শুনতে পাচ্ছ? ওঠো, চলে এসেছি। মেঘ পিটপিট করে তাকালো, চারপাশ দেখে নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো। সে গাড়িতে, পাশে মিলন। আমরা কি চলে এসেছি? হ্যাঁ। কখন আসলাম? মাত্র। দুজনে নামলো গাড়ি থেকে। মেঘের ঘুম এখনো পুরোপুরি কাটেনি, চোখ ডলে ঘুম তাড়ানোর চেষ্টা করলো। মিলন ডিকি থেকে ব্যাগগুলো নামিয়ে মেঘকে বলল, চলো। মেঘ মিলনের পিছু পিছু একটা বিল্ডিংয়ে ঢুকলো। মিলন এক হাতে লাগেজ টানছে, অন্য হাতে মাঝারি সাইজের ব্যাগটা ধরে আছে। যেতে যেতে মিলন বলল, আমার বাসাটা 6 তলায়, লিফট নেই, সিঁড়ি দিয়ে উঠতে হবে। তোমার অনেক কষ্ট হবে তাই না? সমস্যা নেই, তেমন কষ্ট হবে না। আসলে একা ছেলেকে কেউ বাসা ভাড়া দিতে চায় না, এ বাসার বাড়িওয়ালাও দিতে চায়নি। অনেক কিছু বলে রাজি করিয়েছি, এখন একটু কষ্ট করে ম্যানেজ করে নাও। অন্য কোথাও মন মতো হলে সামনের মাসে সেখানে শিফট হয়ে যাব। মেঘ ভেবেছিল মিলন তার মামা মামির সাথে থাকে, আলাদা থাকার কারণ জিজ্ঞেস করেও করল না। আপনাকে এত চিন্তিত হতে হবে না, আমার কোনো সমস্যা হবে না। একটু থেমে বলল, আপনার 2টো ব্যাগ নিয়ে উপরে উঠতে কষ্ট হবে, একটা আমাকে দিয়ে দেন। সমস্যা নেই, এর থেকে অনেক ভারী ভারী জিনিসও আমি উঠিয়েছি, চলো আস্তে আস্তে উপরে উঠি। মেঘ অনেক জোর করলো একটা ব্যাগ তার হাতে দেওয়ার জন্য। মিলন দিল না, নতুন বউকে দিয়ে কষ্ট করাতে মন সায় দিল না। 6 তলা উঠে দুজনেই হাঁপিয়ে গেল। মিলন ব্যাগগুলো ফ্লোরে রেখে পকেট থেকে ঘরের চাবি বের করলো। চাবি দ্বারা তালা খুলে মেঘকে ভেতরে যেতে বলল। মেঘ ভেতরে প্রবেশ করলো। মিলনও ব্যাগগুলো টেনে নিয়ে ভেতরে প্রবেশ করে জিজ্ঞেস করলো, পানি খাবে? মেঘের উত্তরের অপেক্ষা করল না। রান্নাঘর থেকে 1 গ্লাস পানি এনে মেঘের হাতে ধরিয়ে দিল। মেঘের তৃষ্ণা পেয়েছিল, সেও সঙ্গে সঙ্গে খেয়ে নিল। তুমি বসো, আমি গোসল করে ফ্রেশ হয়ে আসছি। মিলন যেতে যেতে আবার বলল, তুমি চাইলে শোবার ঘরে আরাম করে বসতে পারো। মেঘ বসলো না, ঘুরে ঘুরে দেখতে থাকলো নতুন বাসা। ফ্ল্যাটটি মাঝারি সাইজের, ড্রয়িং ও ডাইনিং একসাথে, 2টি শোবার ঘর, 2টি বাথরুম ও 1টি রান্নাঘর। শোবার ঘরের একটির সাথে অ্যাটাচ বাথরুম, অন্যটি ড্রয়িং রুমের সাথে। বাসায় তেমন আসবাবপত্র নেই। ড্রয়িং রুমে এক পাশে 1 সেট সোফা, অন্য পাশে 4 চেয়ারওয়ালা একটি ডাইনিং টেবিল। অ্যাটাচ বাথরুমওয়ালা শোবার ঘরে একটি খাট, ছোট একটা আলমারি ও ড্রেসিং টেবিল। আরেকটা শোবার ঘর একদম ফাঁকা, সেখানে কোনো আসবাবপত্র নেই। বাসাটা ভীষণ পছন্দ হয়েছে মেঘের। চারিদিকে খোলামেলা, জানলা খোলা রাখলে বাতাস বা আলো কোনোটারই কমতি পড়বে না। মেঘ পুরুষ পুরুষ গন্ধের ঘরের বিছানায় চুপচাপ বসে রইল। অপছন্দ পছন্দের কিছুই তার এখন নেই। পৃথিবীর সবকিছুই তার পছন্দ, আবার সবকিছু অপছন্দের। মিলন গোসল শেষ করে বেরিয়ে আসে। পরনে একটা ছাই রঙের ট্রাউজার ও সাদা কালো মিশ্রণের একটা টি-শার্ট। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে মেঘের সামনে দাঁড়ালো। মেঘ, 1 কাপ চা করে আনো তো। রান্নাঘরে জিনিসপত্র আছে। মাথাটা ভীষণ ধরেছে। মেঘ তাকিয়ে রইল। লোকটা কি স্বাভাবিকভাবে কথা বলছে, যেন তাদের বৈবাহিক সম্পর্ক 2 দিনের নয়, বরং 2 বছরের। মেঘ চা বানিয়ে আনলো। মিলন মাথা মোছার তোয়ালেটা গলায় ঝুলিয়ে বিছানায় পা উঠিয়ে বসে আছে। মেঘ চায়ের কাপটা মিলনের দিকে এগিয়ে দিল। মিলন বলল, তোমার জন্য চা আনলে না? আমি চা খাই না। না খেলে কি আর করার,
না খেলে নাই। মিলন চায়ে চুমুক দিল। হুট করে মিলনের মুখ কেমন পাল্টে গেল। এমন পাল্টে যাওয়া দেখে মেঘ বুঝে গেল চা ভালো হয়নি। মিলনকে জিজ্ঞেস করলো, চা ভালো হয়নি? চায়ের লিকার কম হয়েছে, আরেকটু লিকার হলে ভালো হতো। তাহলে কাপটা দিয়ে দিন, আরেক কাপ বানিয়ে আনি। লাগবে না, বসো আমার সামনে, তোমাকে কিছু কথা বলি। মেঘ বসলো। মিলন বলতে শুরু করলো, তোমার কিছু সমস্যা আছে, ধারণা করছি সমস্যাটা ভালো না। সমস্যা আছে বলেই আমার মতো ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে। যাই হোক, এখন আমি কি বলছি মন দিয়ে শোনো। তোমার কি সমস্যা আছে সেসব আমার জানার ইচ্ছা নেই। যা হবার তা হয়ে গেছে, সেগুলো ঘেটে নতুন জীবনে ঝামেলা করতে চাই না। এছাড়া তোমার যেমন কিছু সমস্যা আছে তেমন আমারও আছে। আমি আগে একটা বিয়ে করেছিলাম, বিয়ে টিকে নেই, একটা কারণবশত 4 মাস জেলে ছিলাম। এই কথা তোমার বাড়ির লোকেদের বলিনি। আগ বাড়িয়ে সব কথা বলার কি দরকার? অবশ্য তুমি জানতে চাইলে আমি বলতে পারি, আমার বলতে কোনো আপত্তি নেই। মেঘ কথা শেষ করতে দিল না, কথার মাঝখানে স্পষ্ট করে বলে উঠল, আপনার অতীত নিয়ে আমার কোনো সমস্যা নেই। মিলন বিস্মিত কণ্ঠে বলল, কি বললে তুমি? আপনার অতীত নিয়ে আমার কোনো সমস্যা নেই, না থাকলে তো ভালো। মিলন সকালে চা খেয়ে বেরিয়ে গিয়েছিল। মিলন বেরিয়ে যেতে মেঘ সম্পূর্ণ বাসা ঝাড়পোছ করল। চারিদিকে ধুলো জমেছিল। মেঘের অপরিচ্ছন্ন বাড়িঘর একদমই পছন্দ না। সবকিছু পরিষ্কার করে গোসল সেরে নেয়। তারপরে ঢুকে রান্নাঘরে। দুপুরের জন্য কি রান্না করবে ভেবে পেল না। ঘরে তেমন বাজার সদেও নেই। শেষে ফ্রিজ থেকে ডিম নিয়ে ভুনা করল আর ভাত রাঁধল। দুপুর 2টা বেজে গেছে, মেঘ এখনও খায়নি। মিলনের জন্য অপেক্ষা করছে। ফোন নাম্বারটাও নেই যে ফোন দিয়ে জিজ্ঞেস করবে। 2:10 দিকে মিলন বাসায় ফিরল। সাথে নিয়ে এলো 2 প্যাকেট বিরিয়ানি। মেঘের হাতে দিয়ে বলল, তুমি খেতে শুরু করো, আমি হাত মুখ ধুয়ে আসছি। মেঘ বিরিয়ানির প্যাকেটগুলো নিয়ে ডাইনিং টেবিলে বসলো। এখন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে না। নিজের প্লেটে ভাত আর ভুনা ডিম নিল আর মিলনের প্লেটে বিরিয়ানি দিল। মিলন হাত মুখ ধুয়ে খেতে আসলো। মেঘের প্লেটে ভাত দেখে জিজ্ঞেস করলো, এগুলো কোথায় পেলে? আমি রেঁধেছি। তুমি রাঁধতে পারো? আমি ভাবলাম রাঁধতে পারো না, এজন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম। টুকটাক রান্না জানি। তাহলে তো ভালোই হয়েছে, আমাকে ভাত দাও, বিরিয়ানি খেতে ইচ্ছা করছে না। মেঘ মিলনকে ভাত বেড়ে দিল। মিলন ভীষণ ক্ষুধার্ত ছিল। ভাত বাড়ার সাথে সাথে খেতে শুরু করলো। সকালের চা খুবই জঘন্য ছিল, এজন্য ধরে নিয়েছিল মেয়েটা বোধহয় রান্না জানে না, তাই আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছে। কিন্তু এখন মনে হচ্ছে মেয়েটা ভালোই রান্না জানে। মেঘ খাওয়ার মাঝে আর চোখে মিলনকে দেখল। লোকটা খুব স্বাভাবিকভাবে খাচ্ছে। সকালে চা খাওয়ার সময়ের মতো মুখের অঙ্গভঙ্গি পাল্টে যায়নি, তার মানে রান্নাটা খারাপ হয়নি। দুপুরে রান্নার সময় খুব ভয় ছিল, যদি মিলনের রান্না পছন্দ না হয়। তার রান্নার প্রতি ধারণা কম, বাসায় মাঝে মধ্যে টুকটাক রান্না করত, সেখান থেকেই রান্নার ক্ষুদ্র জ্ঞান অর্জন করেছে। এখন মিলনকে স্বাভাবিকভাবে খেতে দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। এটো প্লেটগুলো ধুয়ে মেঘ শোবার ঘরে গেল। মিলন বিছানার মাঝ বরাবর শুয়ে সিগারেট ফুঁকছে। সিগারেট খাওয়ার লোক মেঘের একদম পছন্দ না, তবে মিলনকে কিছু বলল না। মেঘ, সিগারেট নিয়ে তোমার কোনো সমস্যা আছে? তাহলে বাইরে থেকে কে আসবো? মেঘের সমস্যা থাকলেও বলল, সমস্যা নেই। না থাকলে ভালো, অনেক দিনের অভ্যাস, দিনে 2-1টা না খেলে ভালো লাগে না। সিগারেট খাওয়া তো ভালো না, দ্রুত মৃত্যুর দিকে ঝুঁকে পড়বেন। আল্লাহ তাআলা সবার আয়ু নির্ধারণ করে রাখেন। যদি কারো আয়ু 50 বছর হয়, সে সিগারেট খেলেও 50 বছর বাঁচবে, না খেলেও 50 বছরই বাঁচবে, বুঝলে? সিগারেট প্রেমীরা কখনো সিগারেট বিরোধী কথাবার্তা শুনতে পারে না। তাদেরকে এর ক্ষতিকর দিক বুঝাতে গেলে উল্টো তারা এর পেছনে 1000টা যুক্তি দাঁড় করিয়ে দেবে। তাই মেঘ চুপ থাকলো। মেঘ, কি আমার সামনে এত বড় ঘোমটা দিয়ে থাকতে হবে না। আগে ঘরে যেমন থাকতে সেভাবেই থাকো। আমি আমাদের বাসায়ও এভাবেই সবসময় ঘোমটা দিয়ে থাকি। কেন? ইন্টার পরীক্ষার পর আমার টাইফয়েড হয়। টাইফয়েডের ওষুধের সাইড এফেক্টে চুলগুলো নষ্ট হয়ে যায়, তাই চুলগুলো ফেলে দিতে হয়েছিল। ওভাবে সবার সামনে যেতে লজ্জা লাগতো, সেজন্য মাথায় সবসময় ঘোমটা দিয়ে থাকতাম। তারপর থেকে ঘোমটা দেওয়াটা অভ্যাস হয়ে গেছে। মিলন এক লাফে উঠে বসলো। জানলা দিয়ে সিগারেট ছুঁড়ে ফেলে মেঘের ওড়না সরিয়ে ফেলল। দেখলো মেঘের চুল কাঁধের থেকে আর 1 ইঞ্চি বড় হবে। বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, সত্যি তুমি চুলগুলো ফেলে দিয়েছিলে? হ্যাঁ। ইস, তোমার চুলগুলো আগে কত সুন্দর ছিল, বেশ লম্বাও তো ছিল। মেঘ অবাক হলো। সে চুল কেটেছে প্রায় 2 বছর আগে। তখন তো এই লোকের সাথে পরিচয় ছিল না। তাহলে এই লোক কিভাবে জানলো তার চুল অনেক লম্বা ছিল? আপনি কিভাবে জানলেন আমার চুল আগে লম্বা ছিল? মিলন চুপ করে রইল। মিলনকে চুপ থাকতে দেখে মেঘ নিজেই বলল, ছবিতে দেখেছেন? মিলন কিছুক্ষণ ভেবে উত্তর দিল, হ্যাঁ, ছবিতে দেখেছিলাম। মেঘ এই বিষয় নিয়ে আর ঘাটালো না। চুল কাটার পর সে আর কোনো ছবি তোলেনি। হয়তো বিয়ের জন্য তার পরিবার আগের ছবিগুলো থেকে একটা দেখিয়েছে, যেখানে চুল লম্বা ছিল। ওড়নাবিহীন মেঘের ভীষণ লজ্জা লাগছে। কয়েক মুহূর্ত ইতস্তত করে হাত বাড়ালো মিলনের হাত থেকে ওড়নাটা নিতে। মিলন দিল না। ওড়নাটা নিজের বাঁ হাতের সঙ্গে পেঁচিয়ে নিল। হুট করে বলল, যাও, জানলাগুলো বন্ধ করে দাও, অথবা পর্দাগুলো ভালোভাবে টেনে দাও। ভর দুপুরে জানলা পর্দা লাগানোর কারণ বুঝতে পারল না। জিজ্ঞাসু চোখে তাকালো মিলনের দিকে।
তাকাতেই মিলনের কামুক দৃষ্টি চোখে পড়ল। এবার বুঝতে পারল লোকটা ওগুলো লাগাতে কেন বলেছে। মেঘকে যেতে না দেখে মিলন উঠে গিয়ে জানালা বন্ধ করল, সাথে পর্দাগুলো ভালোভাবে টেনে দিল। তারপর বিছানায় এসে মেঘকে কাছে টেনে নিল। মেঘ কাঠ হয়ে গেল। তার অসম্ভব কষ্ট হচ্ছে। সে যেন কিছুই বিশ্বাস করতে পারছে না। এই লোকটাও বাকিদের মতো হবে। নতুন বাসায় মেঘের সপ্তাহখানেক হলো। মেঘের জীবনে নতুন সূচনা ঘটেছে। নতুন ঘর, নতুন সংসার। শুধু নতুন ঘরবাড়ি নয়, তার জীবনটাও নতুনভাবে শুরু হয়েছে। বিয়ের পর থেকে দিনগুলো নতুন রঙে রাঙাতে শুরু করেছে। বাবার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে বিয়ে দিয়ে এই জেলখানা থেকে মুক্তি দেওয়ার জন্য। মেঘের প্রথম অর্ধেক বেলা কাটে ঘরের কাজকর্মের মধ্য দিয়ে, বাকি অর্ধেক বেলা কাটে অলস সময় পার করে। এই সময় কিছু করার থাকে না, খুবই একঘেয়ে লাগে। অবশ্য 2 দিন যাবৎ একঘেয়ে দূর করার একটা উপায় পেয়েছে। শোবার ঘরের বারান্দায়, ছোট্ট বারান্দাটি তার খুব পছন্দের, গ্রিল দেওয়া গোলাকার বারান্দা। এখানে বসে অনেক দূর পর্যন্ত দেখা যায়। সামনে একটা মাঠ রয়েছে। দুপুর 3টা পেরোতেই ছেলেরা ব্যাট বল নিয়ে হাজির হয়। সারা বিকেল ক্রিকেট খেলে সন্ধ্যায় বাড়ি ফেরে। ওদের ক্রিকেট খেলা দেখতে বেশ মজা লাগে। সেও ছোট থাকতে ক্রিকেট খেলতে চাইত। প্রতিবেশী বড় ভাইরা যখন ক্রিকেট খেলত, সেও তাদের কাছে বায়না করত খেলায় নেওয়ার জন্য। সবার আদরের হওয়ায় বড় ভাইরা তাকে খেলতে নিত। সে অপরিপক্ক হাতে বল ছুড়ত, ব্যাটিং করত। কতই না আনন্দের দিন ছিল তখন। কিন্তু এখন তার জীবনে আনন্দ নেই, বেদনাও নেই, আছে শুধু একাকিত্ব। তার করা একটা ভুল সম্পূর্ণ একা করে দিয়েছে তাকে। তখন সে 10ম শ্রেণীর ছাত্রী। পড়াশোনায় সর্বদা সবার কাছে ভালো ছাত্রী হিসেবে আখ্যায়িত হয়েছে। সামনে বোর্ড পরীক্ষা থাকায় মিজানুর মেয়ের জন্য আশেপাশের ভালো ভালো শিক্ষক খুঁজে বের করলেন। তার মতে ভালো শিক্ষকদের সংস্পর্শে থাকলে শুধু ভালো রেজাল্ট না, বরং জ্ঞানও বৃদ্ধি পায়। প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা আলাদা শিক্ষক নির্বাচন করলেন মিজানুর। মেয়েকে পড়তে পাঠালেন। মেঘ বাবার নির্বাচিত শিক্ষকদের কাছে পড়তে যাওয়া শুরু করলো। তবে হিসাব বিজ্ঞান পড়ানো জাহিদ স্যারের কোচিং সবচেয়ে প্রিয় হয়ে উঠল তার। হিসাব বিজ্ঞান ভালো পড়ায় বলে স্যারের স্টুডেন্টের অভাব ছিল না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়ানোর মধ্যেই থাকত। তাদের পড়াশোনা শেষ হলে একাদশ শ্রেণীর একটা ব্যাচ পড়ানো শুরু করত। সেখানকার এক ছাত্রকে মনে ধরেছিল তার। সিনিয়র বলে সরাসরি কথা বলার সাহস পেত না, আড়াল থেকে দেখত আর মুগ্ধ নয়নে তাকিয়ে থাকত ছেলেটির দিকে। এমনই একদিন কোচিং শেষ করে বাড়ি ফিরছিল। তখনই রাস্তার এক নির্জন জায়গায় কেউ তাকে ডেকে ওঠে, এই মেয়ে শোনো। মেঘ পেছনে ঘুরে দেখল সেই ছেলেটি। মেঘ বেশ অবাক হলো। আমাকে বলছেন? ছেলেটি মুচকি হেসে তার কাছে এসে দাঁড়ালো। দুজনের মাঝে বেশি দূরত্ব নেই, 1 হাত হবে, তার থেকে একটু কম বেশিও হতে পারে। তুমি ছাড়া আশেপাশে কেউ আছে? মেঘ ভীষণ ঘাবড়ে গেছে, তবুও কোনো রকম আওড়ালো। কিছু বলবেন? তোমার নাম কি? মেঘ। বাহ, খুব সুন্দর নাম তো। কে রেখেছে? বাবা। ও, আমার নাম জানো? বলো তো, আমার নাম কি? ইমন। সত্যি সত্যি জানো দেখি, তাহলে মিথ্যা মিথ্যা জানবো নাকি? ইমন হাসল। ছেলেটার হাসি সুন্দর। ছেলেরা এত সুন্দর করে হাসতে পারে না, কিন্তু এই ছেলেটা যেন কিভাবে পারে। হাসলে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে। প্রত্যেকদিন আমার দিকে তাকিয়ে থাকো কেন? ইমনের প্রশ্নে মেঘ মাথা নিচু করে ফেলল। হঠাৎই তার ভীষণ লজ্জা লাগতে শুরু করে। কি হলো, বলছো না কেন? প্রতিদিন আমার দিকে তাকিয়ে থাকো কেন? কই না তো। মিথ্যা বলে লাভ নেই। তুমি প্রত্যেকদিন কোচিং ছুটির সময় আমার দিকে তাকিয়ে থাকো, আমি দেখেছি। মেঘ মুখ তুলে চাইল ইমনের দিকে। তার মানে আপনিও তাকিয়ে থাকেন? না হলে বুঝলেন কিভাবে আমি আপনার দিকে তাকিয়ে থাকি? হ্যাঁ থাকি তো। তোমার মতো মিষ্টি মেয়ের দিকে না তাকিয়ে থাকা যায়? মেঘ চমকালো। সে ভেবেছিল তাকানোর বিষয়টা অস্বীকার করবে, কিন্তু ছেলেটা অকপটে স্বীকার করে নিয়েছে। ইমন মেঘকে তাড়া দিয়ে বলল, তোমার দেরি করিয়ে দিলাম, আচ্ছা যাও, আবার কথা হবে। চলে যেতে বলায় মেঘের মন খারাপ হলো। সে আরও কিছুক্ষণ ইমনের সাথে থাকতে চেয়েছিল। মুখ ভার করে সামনের দিকে এগোতে থাকলো। কয়েক কদম এগোতে কেউ কানে ফিসফিসিয়ে বলল, ভালোবাসি মেঘ। মেঘ জমে গেল। শরীরের শিরদাঁড়া কেঁপে উঠল। হালকা মাথা ঘুরালে ইমনকে পাশে দেখল। দুজনের চোখাচোখি হলো। ইমন পুনরায় ফিসফিসিয়ে বলল, বাসায় যাও এখন। এখানে আরও কিছুক্ষণ থাকলে ভয়ঙ্কর কিছু করে ফেলতে পারি, তাই চলে যাওয়াই মঙ্গল। মেঘ গেল না। এখনও তার মাথায় ঘুরপাক খাচ্ছে ভালোবাসি মেঘ। সত্যি ইমন তাকে ভালোবাসে? মেঘের অবস্থা বুঝতে পেরে ইমন মুচকে এসে উল্টো পথে যেতে শুরু করলো। আর মেঘ মোহনীয় দৃষ্টিতে চেয়ে থাকলো যাওয়ার পথে। সেদিনের পর থেকে শুরু হয় ইমন ও মেঘের প্রণয় কথা। দুজনেই প্রায় কোচিং ফাঁকি দিয়ে ঘুরে বেড়াতো, লুকিয়ে ফোনে প্রেমালাপ করত। এমনই একদিন ফোনে প্রেমালাপের সময় বাবার কাছে ধরা খেয়ে যায় মেঘ। মিজানুর মেয়ের এমন কাজে খুবই রাগান্বিত হন। রাগে অনেক বকাবকি করেন। বিলকিসও মেয়ের কীর্তি শুনে গালমন্দ করেন, 2-4টা চর থাপ্পড় মারেন। পরের দিন মিজানুর মেয়েকে নিয়ে জাহেদ স্যারের কোচিংয়ে উপস্থিত হন। জাহেদ স্যারকে সব খুলে বলেন এবং ইমন নামক ছেলেটিকে মেঘের থেকে দূরে থাকতে বলেন। জাহিদ স্যারের কাছে এমন বিষয় নতুন না। তার কাছে পড়তে আসা প্রায় ছেলেমেয়েরা এমন অল্প বয়সে প্রেমের সম্পর্কে জড়ায়। বাবা মায়েরা এসে এ নিয়ে বিচার দেয়। তিনিও শান্তভাবে সবকিছু হ্যান্ডেল করেন। আজও তা করার সিদ্ধান্ত নিলেন।
ইমন ছেলেটিকে ডেকে আনলেন, সুন্দর মতো বুঝিয়ে বললেন মেঘের থেকে দূরে থাকার জন্য। ইমন ছেলেটি জাহিদ স্যারের কথা মতো প্রথমে কথাগুলো চুপচাপ শুনলেও পরবর্তীতে চুপ থাকলো না, সব দোষ মেঘের উপর দিয়ে দিল। মেঘ নাকি তাকে জোর করেছে সম্পর্কে জড়াতে, সাথে হুমকিও দিয়েছে এ সম্পর্কে না জড়ালে আত্মহত্যা করবে, এজন্য সে বাধ্য হয়েছে। ইমন শুধু মেঘের উপর দোষ চাপিয়ে ক্ষান্ত হল না, মেঘকে চরিত্রহীন প্রমাণ করারও চেষ্টা করলো। মেঘের নামে বেশ কয়েকটা নোংরা নোংরা উক্তি আওড়ালো। মিজানুর মেয়ের নোংরা উক্তিগুলো সহ্য করতে পারলেন না। তোরে কোচিংয়ে পাঠায় বেশ্যাগিরি করার লাইগা বলে মেয়েকে কষিয়ে এক থাপ্পড় মারলেন। মেঘ তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। যখনই নিজেকে সামলে উঠতে নেবে তখনই মিজানুর মেঘের গায়ে এলোপাথারি লাথি দিতে শুরু করলেন। অবস্থা বেগতিক দেখে জাহিদ স্যার মিজানুরকে টেনে দূরে সরালেন। অন্যদিকে মেঘ হতভম্বের মতো তাকিয়ে থাকে তার প্রাণপ্রিয় দুজন পুরুষ মানুষের দিকে। একজন তার জন্মদাতা, যে তার গায়ে হাত তোলা তো দূরে থাক, কখনো উঁচু গলায় ধমকে দেয়নি। আরেকজন তার প্রণয়ের প্রথম পুরুষ, যে ভালোবাসি বললেও ভালোবাসার সম্মান সবার সামনে ধূলিসাৎ করে দিয়েছে। সেদিনের পর থেকে বদলে যায় মেঘের জীবন। যে বাবা তাকে সবসময় আদর আহ্লাদে ভরিয়ে রাখত, সে এখন মেঘের ছায়াও সহ্য করতে পারে না। মা তো উঠতে বসতে কথা শোনায়, এ তো ঘরের কথা, বাইরের পরিস্থিতি আরও শোচনীয়। এখন কোচিংগুলোতে গেলে তাকে নিয়ে কানাঘুষা চলে। সেদিন মিজানুর বেশ্যা বলায় সবাই ধরে নিয়েছে মেঘ ও ইমনের সম্পর্ক অন্যান্য প্রেমিক যুগলের মতো সাধারণ ছিল না, হয়তো অনেক গভীর ছিল। হয়তো মেঘ এখন গর্ভবতী। মেঘ বাবা মায়ের কঠোর আচরণ মেনে নিতে পারলেও কোচিংয়ের মানুষদের মিথ্যাচার মেনে নিতে পারে না। সকল কোচিং ছেড়ে দিয়ে বাসায় পড়াশোনায় মনোযোগ দিল। ভাবল কিছুদিন গেলে সবাই এই ঘটনা ভুলে যাবে, আর বাবা মাও মেয়ের প্রথম ভুল ভেবে ক্ষমা করে দিবে। সময় চলে গেল আপন গতিতে। দেখতে দেখতে চলে আসলো মেঘের এসএসসি পরীক্ষা। ততদিনে সবাই ঘটনাটি ভুলে গেছে। মায়ের সাথেও সম্পর্ক আগের মতো স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু বাবার কাঠিন্য রূপ বদলায়নি। মেঘের ধারণা এসএসসিতে ভালো রেজাল্ট করলে বাবার কাঠিন্য রূপ চলে যাবে, কিন্তু রেজাল্টের দিন বুঝতে পারল এই কাঠিন্যতা কোনোদিন যাবে না। এসএসসিতে মেঘ শুধু A+ পেল না, দুর্দান্ত নাম্বার অর্জন করে পরীক্ষায় উত্তীর্ণ করল। খুশি মনে বাবাকে ফোন দিয়ে রেজাল্ট জানালো। মিজানুর মেঘের রেজাল্ট নিয়ে কোনো বাক্য ব্যয় করলেন না, শুধু বললেন আর কিছু বলবি, না হলে ফোন রাখছি, অফিসে আমার অনেক কাজ আছে। মেঘের উত্তরের অপেক্ষা করলেন না, কলটা কেটে দিলেন মিজানুর। মেঘের খারাপ লাগলো, প্রকাশ করল না, ধরে নিল সত্যি তার বাবা ভীষণ ব্যস্ত। বাবার বাসায় ফেরার অপেক্ষা করতে থাকলো। মেয়ের দুর্দান্ত রেজাল্টের কথা শুনে নিশ্চয়ই বাবা তাকে কাছে টেনে নেবেন, পেছনের ভুল ভ্রান্তি সব ক্ষমা করে দিবেন। কিন্তু মেঘের সব চিন্তাধারা পাল্টে গেল মিজানুর বাসায় ফেরার পর। মিজানুর বাসায় ফিরতেই বিলকিস হাসি মুখে বললেন, এ মা, তুমি খালি হাতে এসেছো কেন? মেয়ে এত ভালো রেজাল্ট করেছে, মিষ্টি নিয়ে আসবে না? বিলকিসের কথায় মিজানুর চেতে উঠলেন। তোমার ওই বেশ্যা মেয়ে ভালো রেজাল্ট করে কি বোঝাতে চাইছে? এখন সাধু হয়ে গেছে? শোনো, বেশ্যা বেশ্যাই থাকে, হাজার ভালো কাজ করলেও নিজের কলঙ্ক মুছতে পারে না। বাবার মুখে এমন উক্তি শুনে নীরবে চোখের পানি ফেলে মেঘ। সাথে এটাও বুঝতে পারে বাবা তার সাথে এত কাঠিন্যতা ধরে রাখেন কেন। তিনিও অন্যান্যদের মতো বিশ্বাস করেন ইমন ছেলেটির সাথে তার সম্পর্ক শুধু মনের আদান প্রদানে সীমাবদ্ধ ছিল না, শারীরিক সম্পর্কেও জড়িয়েছিল। সেদিন থেকে মেঘ বুঝতে পারে তার জীবন আর কখনো বদলাবে না, সবসময় অন্ধকারে ডুবে থাকবে। ধীরে ধীরে সেও সকল আনন্দ উল্লাস আহ্লাদ ফুর্তি এসবের থেকে নিজেকে গুটিয়ে নেয়, কারণ সে ভালোভাবে বুঝে গেছে তার জীবনে এসবের কোনো অস্তিত্বই নেই, শুধু অস্তিত্ব আছে বিষাদের আর কিছু মিথ্যাচারের। টিং টিং কলিং বেলের আওয়াজে অতীতের ভাবনা থেকে ফিরে আসে মেঘ, সাথে কিছুটা অবাক হয়। এই দুপুরে কে আসলো? মিলন, কিন্তু ওনার তো অফিস আছে। মেঘ গায়ে ভালোমতো ওড়না জড়িয়ে দরজার সামনে কাছে আসলো। দরজা খুলে দেখল একজন মধ্যবয়স্ক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, তার পাশে 15 থেকে 16 বছর বয়সী এক তরুণী। ভদ্রমহিলা মেঘকে জিজ্ঞেস করলেন, এ বাসার ছেলেটা কোথায়? মিলন সাহেবের কথা বলছেন? হ্যাঁ, উনি বাসায় নেই। তুমি কে? আমি মেঘ, ওনার স্ত্রী। ও, আপনাদের ঠিক চিনতে পারলাম না, আমি এ বাসার বাড়িওয়ালি। পাশের মেয়েকে দেখিয়ে বলল, ও আমার মেয়ে পৃথা। দুঃখিত আন্টি, আপনাদের আগে দেখিনি তাই চিনতে পারিনি। বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন। বাড়িওয়ালি মিনা বেগম মেয়ে পৃথাকে নিয়ে ভেতরে আসলেন। মেঘ দুজনকে সোফায় বসতে ইশারা করল। দুজনে ড্রয়িং রুমের সোফাতে বসলেন, তাদের পাশাপাশি মেঘও বসল। মেঘের কিছুটা অস্বস্তি লাগছে। অস্বস্তি লাগার প্রধান কারণ হলো মিনা বেগম। একে তো বাড়িওয়ালি মানুষ, তার উপর খুব গাম্ভীর্য ভাব ধরে রেখেছেন, মনে হচ্ছে এখনই কড়া গলায় কিছু শুনিয়ে দেবেন। তবে উনার মেয়ে উনার মতো গম্ভীর নয়, মুখখানা হাসি হাসি করে রেখেছে, চোখ মুখে লেপটে আছে চাঞ্চল্যতা, পাগুলো মনের আনন্দে দুলিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে সামনে আসা এলোমেলো চুলগুলো হাত দিয়ে সরাচ্ছে। সব কিছুতেই কেমন চাঞ্চল্য ভাব আছে। এমন প্রকৃতির মানুষটা কখনো গম্ভীর হয় না, তারা খুবই হাসি খুশি এবং মিশুক প্রকৃতির হয়। মিনা বেগম ঘরের চারদিকে চোখ বুলালো। ঘর ঝকঝকে ফকফকে দেখে ভালো লাগলো। ঘরবাড়ি নোংরা করে রাখা লোকদের একদম পছন্দ করেন না। ঘর থেকে নজর সরিয়ে মিনা বেগম মেঘকে প্রশ্ন করলেন, নাম কি তোমার? মেঘ।
সুন্দর নাম। তোমাকে দেখে কম বয়সী মনে হচ্ছে। তোমার পড়াশোনা শেষ নাকি এখনো চালিয়ে যাচ্ছ? না, এখনো শেষ হয়নি, এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি। মেঘ থামতেই পৃথা অবাক হয়ে বলল, হায় আল্লাহ, বলো কি তুমি? তুমি আমার থেকে বড়? আমি তো তোমাকে আমার সমবয়সী ভেবেছিলাম। শুধু পৃথা না, মিনা বেগম এমনটাই ধারণা করেছিলেন। তিনি ভেবেছিলেন মেয়েটার হয়তো এখনো 18 পেরোয়নি, কিন্তু এখন বুঝতে পারছেন মেয়েটা ভালোই বড়। মিনা বেগম আবার প্রশ্ন করলেন, তোমার বিয়ে হয়েছে কবে? এই তো সপ্তাহখানেক হলো। তাহলে ছেলেটা সত্যি কথা বলেছে? কোন ছেলেটা? তোমার হাজব্যান্ড। মাসের শুরুতে আমার কাছে ঘর ভাড়া নিতে আসলো, বলল সে মেসে থাকে। 5 দিন পর তার বিয়ে করে বউকে নিয়ে থাকবে। প্রথমে কথাবার্তা শুনে ভেবেছিলাম ব্যাচেলর ছেলে, কোথাও ভাড়া পাচ্ছে না বলে আমাকে ভুলভাল বুঝিয়ে ভাড়া নিতে চাইছে। আমি তো সঙ্গে সঙ্গে না করে দিই। আমাকে অনেক রিকোয়েস্ট করলো বাড়ি ভাড়া দিতে, এমনকি এটাও বলল যদি 5 দিন পর বউকে দেখতে না পান তাহলে আমাকে বের করে দিয়েন। সাথে তোমার একটা ছবিও দেখালো। তখন মনে হলো ছেলেটা সত্যি বলছে। আমি বাড়ি ভাড়া দিতে রাজি হলাম। ঠিক করেছিলাম 1 সপ্তাহের মধ্যে যদি ছেলেটা বউ দেখাতে না পারে তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। তাই দেখতে আসলাম ছেলেটা সত্যি বলেছে কিনা। মিনা বেগমের পুরো কথা মনোযোগ দিয়ে শুনল। তবে মিলনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথাটায় মেঘের খুবই খারাপ লাগলো। উনি ব্যাচেলর হলে সত্যি বের করে দিতেন? অবশ্যই। ব্যাচেলরদের অপছন্দ করেন কেন? উত্তরটা পৃথা দিল, আম্মুর ধারণা ব্যাচেলর ছেলে বাসায় উঠলে আমি তাদের সাথে প্রেম করব। কথা শেষ করে ফিক করে হেসে দিল পৃথা। মিনা বেগম কড়া চোখে তাকালেন মেয়ের দিকে। পৃথা সেসবের ধার ধারল না। পৃথার কথা শুনে মেঘও মুচকি হাসল। মিনা বেগম কথা ঘোরাতে জিজ্ঞেস করলেন, তোমাদের দেওয়ালের পেন্টিংগুলো কোথা থেকে কিনেছ? মিনা বেগম শুধু যে কথা ঘোরাতে জিজ্ঞাসা করলেন এমনটা নয়, তিনি এমনিতেও জিজ্ঞেস করতেন। পেন্টিংগুলো খুব ভীষণ পছন্দ হয়েছে তার। তিনি আবার শৌখিন মানুষ, ঘর বাড়ি সাজানো নিয়ে খুবই আগ্রহী। প্রথমে ঘরে ঢুকেই দেওয়ালে ঝুলানো ছোট ছোট পেন্টিংগুলোর দিকে চোখ পড়েছে। শুরুতেই পেন্টিংয়ের কথা জিজ্ঞেস করাটা ভালো দেখাবে না, এজন্য এখন সুযোগ বুঝে জিজ্ঞেস করে নিলেন। বাপের বাড়ি থাকতে ছোট ছোট ক্যানভাসে রং তুলি দিয়ে মেঘ নিজের কল্পনা সাজাতো। সেগুলো জমতে জমতে অনেকগুলো হয়েছে। আসার সময় কি মনে করে যেন কয়েকটা ব্যাগে করে নিয়ে এসেছিল। মিলন পেন্টিংগুলো দেখে ভীষণ পছন্দ করে, তারপর নিজ উদ্যোগে দেওয়ালে লাগিয়েছে। মেঘ দেওয়ালের দিকে একবার তাকিয়ে হালকা হেসে বলল, ওগুলো আমার নিজের আঁকা। মিনা বেগম এবং পৃথা দুজনেই চমকালো। দুজনের কারো যেন কথাটা বিশ্বাস হলো না। মিনা বেগম কিছুক্ষণ মেঘের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি চারুকলার স্টুডেন্ট? জি না, আমি তিতুমিরে বাংলা বিভাগে পড়াশোনা করছি। মেঘের উত্তরটা মিনা বেগম ও পৃথার হজম হলো না। মেঘ যদি বলতো জি আমি চারুকলার স্টুডেন্ট, তাহলে শুনে হয়তো আরাম পেতেন, কারণ দুজনেই মেঘের আঁকার হাত দেখে সত্যি অনেক মুগ্ধ হয়েছেন। মেঘ এর মধ্যে উঠে গিয়ে ট্রেতে করে 2টি পিরিচে 2 পিস বড় কেকের টুকরো নিয়ে আসলো, সাথে পানি ভর্তি 2টি গ্লাস। মিনা বেগম বুঝলেন এসব তাদের জন্য আনা হয়েছে। তিনি সৌজন্যতামূলক হাসি দিয়ে বললেন, এসব আনতে গেলে কোনো কষ্ট করে? আমরা তো তোমার সাথে একটু দেখা করতে এসেছিলাম। কষ্ট কিসের আন্টি? এছাড়া আপনারা প্রথমবার এসেছেন, খালি মুখে কিভাবে যেতে দেই? মেঘের আন্তরিকতায় মিনা বেগম খুশি হলেন। হালকা হেসে পিরিচ হাতে তুলে নিলেন, তবে সঙ্গে সঙ্গে কেক মুখে দিলেন না। সঙ্গে সঙ্গে খাওয়াটা তার কাছে অভদ্রতার কাতারে পড়ে, এজন্য একটু অপেক্ষা করছেন। মিনা বেগম ভদ্রতা বজায়ের জন্য খেতে দেরি করলো, পৃথা দেরি করল না। মেঘ দেওয়ার সাথে সাথে পিরিচ উঠিয়ে খাওয়া শুরু করলো। কেক তার ভীষণ পছন্দের, তার উপর যদি হয় চকলেট ফ্লেভারের, তাহলে তো কোনো কথাই নেই। পৃথা একটু কেক মুখে দিয়ে উৎফুল্ল কণ্ঠে বলল, ওয়াও, কেকটা তো অনেক মজার। মেঘাপু, কোন দোকান থেকে কিনেছ? আমি আজই বাবাকে বলে সেখান থেকে কেক আনাবো। এটা দোকানের কেনা না, আমি বানিয়েছি। আজ ঘরের কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল মেঘের। একলা ঘরে সময় কাটছিল না, কি করবে ভেবে না পেয়ে কেক বানানোর সিদ্ধান্ত নিল। বাড়ির সামনের এক দোকান থেকে প্রয়োজনীয় সব জিনিস কিনে এনে কেক বানিয়েছিল। সেখান থেকে কিছু অংশ মিনা বেগম ও পৃথাকে খেতে দিয়েছে। হাতে বানানো শুনে মিনা বেগম কিছু অংশ কেক মুখে দিলেন। ওনার কাছেও কেকটা ভালো লাগলো। বুঝতে পারলেন মেঘ একটা গুণবতী মেয়ে, তিনি গুণবতীদের ভীষণ পছন্দ করেন। মিনা বেগম কিছু সময়ের কথা ভেবে মেঘের সাথে দেখা করতে আসলেও বেশ অনেকক্ষণ ধরেই রইলেন। মেঘের সাথে তার কথা বলতে ভালো লাগছে। ওনার মুখ থেকে গাম্ভীর্য ভাব এখন চলে গেছে। এখন তিনজনে মিলে নানান বিষয় গল্প করছেন। কথার মাঝে মাঝে তিনজনে খিলখিলিয়ে হেসে উঠছে। মেঘের কাছে সময়টা বেশ উপভোগ্য লাগছে, মনে হচ্ছে কয়েক বছর আগে চলে গেছে, যখন সে এভাবেই তার মা ও বোনের সাথে গল্প করত এবং গল্পের মাঝে খিলখিলিয়ে হেসে উঠত। আচ্ছা, সেই সুখময় সময়গুলো কি আর কখনো ফিরে আসবে না? এদিকে মিলন খুবই বিরক্ত মুখে শোয়া থেকে উঠে বসল। বালিশের পাশে রাখা মোবাইলটা হাতে নিয়ে সময় দেখল, 1:25 বাজে। তারপর পাশে শোয়া মেঘের দিকে তাকালো। মেঘের গায়ে হাত রাখতে গিয়েও রাখল না। সেদিন দুপুরের কর্মকাণ্ডে সে ভীষণ লজ্জিত। সেদিন তার কার্যক্রম শেষ করার পর খেয়াল করেছিল মেয়েটা কতটা অস্বস্তি নিয়ে তাকে সহ্য করেছে। হয়তো এজন্য মনে মনে গভীর ক্ষোভ প্রকাশ করেছে। তার উচিত ছিল মেঘকে সময় দেওয়া, কিন্তু সে দেয়নি। এ নিয়ে অপরাধ বোধে ভুগেছে সেদিনের পর থেকে।
মেঘের দিকে হালকা ঝুঁকে ডাকলো, মেঘ। মেঘ কোনো উত্তর দিল না, চুপচাপ শুয়ে থাকলো। এতে রেগে গেল মিলন, কিছুটা ধমকে সরে বলল, মেঘ ওঠো, আমি জানি তুমি এখনো জেগে আছো। মেঘ হালকা নড়ে উঠে বসলো, মাথা নিচু করে ফেললো, যেন বড় কোনো অপরাধ করে ফেলেছে। মাথা নিচু করে রেখেছো কেন মেঘ? তাকাও আমার দিকে। মেঘ ধীরে ধীরে মাথা উপরের দিকে তুলল, চোরা চোখে তাকালো মিলনের দিকে। তোমার রাতে ঘুম হয় না ঠিক মতো, তাই না? মেঘ চমকালো, এ কথা কেউ জানে না, তাহলে উনি জানলেন কিভাবে? আপনি কি করে বুঝলেন? আমি খেয়াল করেছি, তুমি শোয়ার পর অনেক নড়াচড়া করো আর শেষ রাতের দিকে চুপ করে শুয়ে থাকো। তার মানে দাঁড়ায় রাতে প্রথম ভাগে তোমার ঘুম আসে না, এজন্য এপাশ ওপাশ করতে থাকো। তারপর রাতের শেষ প্রহরে যখন ঘুম আসে তখন নড়াচড়া করা বন্ধ হয়ে যায়। মেঘ হাত কচলাতে কচলাতে বলল, আমার আসলে 2টার আগে ঘুম আসে না। এ বদ অভ্যাস হলো কিভাবে জানি না। কবে থেকে এই সমস্যা শুরু হলো? সম্ভবত এসএসসি এর পর থেকে, এর আগেও হতে পারে। এজন্য ডাক্তার দেখিয়েছিলে? না। কেন? কেন এর উত্তর দিতে পারল না মেঘ। কি বলবে? যেখানে তার ভরণ পোষণে খরচ নেওয়াটাই বোঝা মনে করা হতো, সেখানে সামান্য ঘুমের অসুবিধার কারণে ডাক্তার দেখাবে? এ তো ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। মেঘকে চুপ থাকতে দেখে আর জোর করল না উত্তর দিতে, হাত বাড়িয়ে বলল, কাছে আসো। এভাবে ডাকায় মেঘ থমকে গেল। কাছে আসো বলতে লোকটা কি বুঝিয়েছে? সেদিন দুপুরের মতো কিছু? হঠাৎ করে মেঘের আবার খারাপ লাগতে শুরু করলো। আজ দুপুরে মিনা বেগম ও পৃথার সাথে গল্প করে যতটা আনন্দিত বোধ করেছিল, মিলনের 2টি শব্দতে সেই আনন্দে ভাটা পড়ে দুঃখের সাগর বয়ে গেল। মেঘের চোখ মুখ দেখে মিলন ধারণা করে ফেলল মেঘ এখন কি চিন্তা করছে। মেঘকে আর কোনো কথা না বলে মেঘকে টেনে বিছানায় শোয়ালো, বুকের সাথে মিশিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো। দেখি একদিন সুযোগ বুঝে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো না। মেঘ হতভম্ব চোখে তাকিয়ে রইল মিলনের দিকে। আকস্মিক ঘটনা দ্রুত ঘটায় কিছুই যেন বুঝতে পারছে না। মিলন মেঘের চোখের উপর হাত রেখে বলল, ঘুমানোর চেষ্টা করতে বলেছি, তাকিয়ে থাকলে ঘুম আসবে? কপালে অধর ছুঁয়ে বলল, একটু চেষ্টা করো, দেখবে ধীরে ধীরে ঘুম এসে পড়েছে। মিলনের আজকের স্পর্শ মেঘের কাছে শান্তি শান্তি লাগছে, যেন এই স্পর্শেরই অপেক্ষা ছিল বহু যুগ ধরে। মেঘও হাত বাড়িয়ে আলিঙ্গন করে নিল, ভালোভাবে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। চুলে মিলনের আদরের স্পর্শ পেয়ে একসময় হারিয়ে গেল ঘুমের দেশে। অন্যান্য দিনের মতো মেঘ আজও অলস দুপুর পার করছে, শোবার ঘরের বারান্দায় বসে সামনের মাঠে ছেলেদের খেলা দেখছে। প্রত্যেকদিন দেখতে দেখতে কিছু ছেলের মুখ পরিচিত হয়ে গেছে। এখন পরিচিত মুখগুলো দেখলে মনে হয় তার পরিবারেরই একজন। বেশ অনেকক্ষণ সময় পার করে বারান্দাতে দুপুর পেরিয়ে বিকেলের সূচনা হয়েছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। কলিং বেলের শব্দে মেঘের মধ্যে খুশির ঝিলিক দেখা দিল। দৌড়ে গিয়ে দরজা খুলল। দরজার ওপারে দাঁড়িয়ে আছে মিনা বেগম ও পৃথা। মিনা বেগমকে সালাম দিয়ে ভেতরে আসার আহ্বান জানালো। মিনা বেগম ও পৃথার সাথে এখন বেশ ভাব জমেছে মেঘের। দুজনেই বিকাল হলে প্রায়ই মেঘের কাছে চলে আসে। সারা বিকেল গল্পগুজব করে সন্ধ্যায় বাড়ি ফিরে যায়। মেঘ দুজনকে বসার ঘরে বসিয়ে রান্নাঘরে পাতিলে পানি বসালো চা বানানোর উদ্দেশ্যে। এখন চা বানানো বেশ রপ্ত করেছে। এর পেছনের মূল হোতা হলেন মিনা বেগম। সেদিনের পর থেকে প্রায়ই পৃথা বায়না ধরে মেঘের কাছে আসার জন্য। মেঘকে তার ভীষণ পছন্দ হয়েছে। মেয়েকে একদিন দুদিন বুঝিয়ে রাখতে পারলেও তৃতীয় দিন রাখতে পারে না। অগত্যা মেঘের কাছে নিয়ে আসতে হয়। চাইলে একাই মেঘের কাছে পাঠাতে পারেন, তবে ওনার পৃথাকে নিয়ে ভয় হয়। মেয়েটার এখন উঠতে বয়স, যদি আবেগের বসে ভুলভাল কিছু করে বসে। এজন্যই অনেকটা নজরবন্দি করে রাখেন মেয়েকে। অবশ্য আরেকটা কারণ আছে, তিনি নিজেও মেঘকে খুব পছন্দ করেন। মেয়েটার সাথে কথা বলতে আরও ভালো লাগে, তাই তিনিও মেয়ের সাথে চলে আসেন। এভাবে আসা যাওয়ার মধ্যে জানতে পারেন মেঘের রান্নার হাত খুব কাঁচা। এজন্য তিনি সিদ্ধান্ত নেন মেঘকে রান্না বিষয়ক ট্রেনিংয়ে রাখবেন। মেয়েটা আর্লি লার্নার, অল্পতেই সবকিছু আয়ত্তে নিয়ে আসতে পারবে। হলোও তাই। মাসখানেকের মধ্যে মেঘ সব ধরনের রান্না নিজের আয়ত্ত করে নিল। মেঘ চা করে বসার ঘরে আসলো, সাথে বিস্কুট চানাচুরও আনলো। মিনা বেগম ও পৃথা বিকেলে আসা যাওয়া চলতে থাকায় শুকনা খাবার রাখে ঘরে। যতই হোক ওনারা অতিথির মতো, খালি মুখে বসিয়ে রাখা যায় না। মিনা বেগম হাতে চায়ের কাপ নিয়ে বললেন, এজন্যই তোমার বাসায় আসতে ইচ্ছা হয় না, আসলেই এটা সেটা বানাতে লেগে পড়ো। তোমাকে মানা করেছি না এসব করতে? মেঘ হালকা হেসে বলল, আমি তো তেমন কিছু করিনি, শুধু একটু চা বানিয়েছে। খালি মুখে গল্প করতে ভালো লাগে না, সাথে চা নাস্তার ব্যবস্থা থাকলে আড্ডা দিতেও ভালো লাগে, এজন্যই করি। পৃথা চায়ের চুমুক দিয়ে বলল, আমি মেঘাপুর সাথে সহমত, আসলে খালি মুখে গল্প করতে ভালো লাগে না। পৃথা ও মেঘ দুজনেই হেসে দিল। অন্যদিকে মিনা বেগম মেয়ের দিকে বিরক্ত চোখে তাকালেন। এই মেয়েটার কবে বুদ্ধি জ্ঞান হবে সে চিন্তায় তিনি মরে যান। পৃথা পুরো চা শেষ করল, হাত থেকে কাপ রেখে মেঘকে বলল, মেঘাপু, আজকে আমরা একটা আবদার নিয়ে এসেছি তোমার কাছে। কি আবদার?
সামনের সপ্তাহে বুধবারে আমার এক বান্ধবীর জন্মদিন। আমি ওকে কেক দিয়ে সারপ্রাইজ দিতে চাচ্ছি। খুব ভালো কথা, কিন্তু আমাকে জানাচ্ছ কেন? কারণ কেকটা তুমি বানাবে। কি? বিস্ময়ে হা হয়ে গেল মেঘ। সে মোটামুটি কেক বানাতে জানে। পৃথা খেতে ভালোবাসে বলে মাঝে মধ্যে বানিয়ে খাওয়ায়। তাই বলে এই মেয়েটা কেকের অর্ডার দিয়ে বসবে? মেঘ বিস্ময় ভাব কাটিয়ে পৃথাকে বলল, পৃথা, আমি তোমার এই আবদারটা রাখতে পারছি না, কষ্ট পেও না প্লিজ। মিনা বেগম মুখ খুললেন। আমি ওকে সকাল থেকে বলছি মেঘকে অযথা খাটানোর দরকার নেই, তাও কথা শুনছে না, ফাজিল একটা। আসলে আন্টি, কষ্ট হবে ভেবে না করিনি। আমার কেক বানানো ভালো হলেও কেকের ডিজাইন করার হাত খুবই খারাপ। আর পৃথা বলছিল বান্ধবীকে সারপ্রাইজ দিবে, কেকের ডিজাইন সুন্দর না হলে ওর বান্ধবীও পছন্দ করবে না, এসব ভেবে মানা করেছি। পৃথা মুখটা মলিন করে বলল, কিন্তু তোমার হাতের কেক অনেক মজা হয়, এজন্যই তোমাকে বানাতে বলেছি। এছাড়া কেক খাওয়ার জিনিস, খেতে ভালো হলেই তো চলবে। পৃথা, তোমার সাথে আমি সহমত। খাওয়ার জিনিসের ফার্স্ট প্রায়োরিটি থাকে খাবারের টেস্ট, তবে সেটা তখন প্রায়োরিটি পাবে যখন তুমি নিজের জন্য বানাবে। যখন অন্যের জন্য বানাবে তখন তার চিন্তাও মাথায় রাখতে হবে। শুধু খাবার টেস্টি হলেই চলবে না, দেখতেও আকর্ষণীয় হতে হবে, না হলে অপর ব্যক্তির মনে হবে খাবারটি তুমি মন থেকে বানাওনি। বুঝতে পেরেছ? মিনা বেগম মেঘের কথায় মুগ্ধ হলেন। অবশ্য এটা প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার মুগ্ধ হয়েছেন মেঘের কথাবার্তায়। মেয়েটা খুব গুছিয়ে কথা বলতে জানে। পৃথা মেঘের কথা বুঝতে পারলেও তার মুখের মলিন ভাব এখনও কাটেনি। তার যে কোনো মূল্যে মেঘের হাতে বানানো কেক খাওয়াতে চাইছে। মিনা বেগম আর চোখে মেয়ের দিকে তাকালেন। মেয়েকে শাসনে রাখলেও ভীষণ ভালোবাসেন। মেয়ের মলিন মুখ দেখতে ভালো লাগছে না তার। কাছে টেনে আদুরি কণ্ঠে বললেন, তুমি মন খারাপ করো না, তোমার বাবাইকে দিয়ে বেকারি শপ থেকে একটা কেক আনিয়ে দেব, ওটা তোমার বান্ধবীকে দিও। আচ্ছা। এখনও পৃথার মুখ মলিন করে রেখেছে, এজন্য মেঘ নিজে থেকে বলল, পৃথা, তুমি যখন আমার কেক টেস্ট করাতে চাইছো তোমার বান্ধবীকে, তাহলে আমি তোমাকে তোমার বান্ধবীর জন্মদিনের দিন কেক বানিয়ে দিবনি। বেকারির কেকটা সারপ্রাইজ হিসেবে দিও, আর আমার কেকটা টেস্ট করানোর জন্য নিয়ে যাও। মেঘের কথা শুনে পৃথা খুশিতে লাফিয়ে উঠল। মায়ের কাছ থেকে উঠে মেঘের কাছে গিয়ে জড়িয়ে ধরল। উত্তেজিত কণ্ঠে বারবার আওড়ালো, থ্যাংক ইউ সো মাচ মেঘাপু। পৃথা এমন পাগলামি দেখে মিনা বেগম ও মেঘ দুজনেই হেসে দিল। সবার হাসাহাসির মাঝেই বাসার কলিং বেল বেজে উঠল। তিনজনেই চমকে উঠল। এমন সময় এ বাসায় কেউ আসে না, তাহলে আজকে এলো? মেঘ উঠে দরজা খুলল। দরজার ওপারে দাঁড়িয়ে আছেন জাকিয়া বেগম। ওনাকে এই মুহূর্তে এখানে আশা করেনি, তবুও ভদ্রতাস্বরূপ সালাম দিয়ে ভেতরে আসার আহ্বান জানালো। জাকিয়া বেগম সালামের উত্তর নিয়ে ভেতরে প্রবেশ করলেন। বাসায় অপরিচিত দুজনকে দেখে চোখের ইশারায় মেঘকে জিজ্ঞেস করলেন, ওনারা কারা? মেঘ জাকিয়া বেগমকে বসতে ইশারা করে পরিচয় করিয়ে দিলেন মিনা বেগম ও পৃথার সাথে। জাকিয়া বেগমকে বললেন, আন্টি, উনি হচ্ছেন আমাদের বাসার বাড়িওয়ালি, আর ও হচ্ছে বাড়িওয়ালি আন্টির মেয়ে পৃথা। পৃথা ও মিনা বেগমের দিকে তাকিয়ে, উনি হচ্ছেন আমার মামি শাশুড়ি। মিনা বেগম ও পৃথা দুজনে জাকিয়া বেগমকে সালাম দিল। জাকিয়া বেগম সালামের উত্তর নিয়ে কুশল বিনিময় করলেন। এই ফাঁকে মেঘ মামি শাশুড়ির জন্য চা নাস্তা বানিয়ে নিয়ে আসলো। জাকিয়া বেগম সৌজন্যতামূলক হাসি দিয়ে মেঘকে বলল, এসব করতে গেলে কেন? আমি তোমাকে দেখতে এসেছিলাম। আরে কি বলছেন, প্রথমবার বাড়িতে এসেছেন, আপনাকে খালি মুখে বসিয়ে রাখতে পারি? জাকিয়া বেগম চায়ের কাপ হাতে নিয়ে কিছুটা চুমুক দিলেন। টুকটাক গল্প করছেন, তবে চোখ বারবার মিনা বেগম ও পৃথার দিকে যাচ্ছে। ওনার এমন চাহনি মিনা বেগম বুঝতে পারলেন। নিশ্চয়ই উনি মেঘের সাথে কোনো ব্যক্তিগত বিষয়ে আলোচনা করতে চাইছেন, ওনাদের কারণে পারছেন না। বুঝতে পেরে তিনি মেঘকে বললেন, মেঘ, আজকে বরং আমরা উঠি, তোমার মামি শাশুড়ি এসেছেন, তুমি ওনাকে সময় দাও। জাকিয়া বেগমের চাহনি মেঘও বুঝতে পেরেছে, তাই ওনাদের জোর করলো না থাকার জন্য। পৃথারা চলে যেতেই জাকিয়া বেগম নড়েচড়ে বসলেন। মেঘ, নতুন সংসার কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। যাক, ভালো হলেই ভালো। তা বিয়ের মাস তিনেক হয়ে গেল, একবারও তো আমাদের বাড়িতে গেলে না। মেঘ কি বলবে ভেবে পেল না। মিলনের আচরণে এতদিনে বুঝে গেছে কোনো এক কারণে সে তার মামা মামিকে পছন্দ করে না, কিন্তু মিলনকে জিজ্ঞেস করারও সাহস হয়নি। এমন নয় যে সে মিলনকে ভয় পায়, সে শুধু চায় না পুরনো কথা তুলে মিলনকে কষ্ট দিতে। এজন্য মিলনের অতীত সম্পর্কে অদম্য কৌতূহল থাকলেও কৌতূহল নিজের মধ্যে চেপে রেখেছে। মেঘকে চুপ থাকতে দেখে জাকিয়া বেগম নিজেই বললেন, বুঝেছি, তোমাদের কখনো দাওয়াত করে নিয়ে যায়নি বলে তোমরাও যাওনি, তাই না? আসলে এমন না, দোষ অবশ্য তোমাদের না, আমিও এই বোকামিটা কিভাবে করলাম। নতুন বউ হিসেবে তোমাদের দাওয়াত করা উচিত ছিল, কিন্তু ভুলে গেছি। আসলে তোমাদের বিয়ের পর তোমার মামা শ্বশুর একটা কেস নিয়ে অনেক ঝামেলা ছিলেন, এজন্য তোমাদের সাথে তেমন কথাবার্তা বলতে পারিনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমাদেরও উচিত ছিল আপনাদের খবর নেওয়া। আচ্ছা, এসব কথা বাদ দিই। মিলনের অফিস শনিবার ছুটি থাকে, তাই না? জি, তাহলে এই শনিবার তোমাদের দাওয়াত রইল। সকাল সকাল চলে যাবে আমাদের বাসায়। কিন্তু আমি আর কোনো কথা শুনতে চাই না, তোমরা যাচ্ছ ব্যাস। মেঘ মানা করতে চাইল, কিন্তু জাকিয়া বেগমের জোরাজুরিতে ইচ্ছা না থাকা সত্ত্বেও রাজি হতে হলো। রাতে খাবারের পর শোবার প্রস্তুতি চলছে। মেঘ মিলনকে মিনমিন কণ্ঠে বলল, আপনার সাথে একটা কথা আছে। কি কথা? আপনার মামি এসেছিলেন আজকে। মিলনের মুখ পাল্টে গেছে। এতক্ষণ চোখ মুখে একটা হাসি হাসি ভাব ছিল, এখন তা পাল্টে গম্ভীর রূপ ধারণ করেছে।
কেন? মানে উনি আমাদেরকে শনিবারে দাওয়াত করেছেন। তুমি কি বলেছ? আসলে আমি ওনাকে কথা দিয়েছি শনিবারে আমরা যাব। কেন বলেছ? দাওয়াত রাখার আগে একবার আমাকে জানানোর প্রয়োজন বোধ করনি? কথাগুলো ধমকে সুরে বলল মিলন। এতে ভীষণ অবাক হলো মেঘ। সামান্য একটা ব্যাপারে এত রেগে যাওয়ার কি আছে? ওনার যেতে ইচ্ছা না করলে সরাসরি বলুক, কোনো একটা বাহানা দিয়ে দাওয়াত ক্যান্সেল করে দিবে। তাই বলে ওকে ধমকাবে? মিলন খেয়াল করে মেঘের চোখের কোণায় পানি জমে গেছে, এখনই হয়তো কেঁদে ফেলবে। মেঘকে জড়িয়ে ধরে করুণ কণ্ঠে বলে, সরি মেঘ, আমি ওভাবে বলতে চাইনি, তুমি প্লিজ রাগ করো না। মেঘ নিজের চোখের পানি ধরে রাখতে পারে না, পানি গড়িয়ে পড়ে মিলনের টি শার্টে ভেজা অনুভব করে মিলন বুঝতে পারে মেয়েটিকে কষ্ট দিয়ে ফেলেছে। সত্যি সরি মেঘ, আমি সত্যি তোমাকে এভাবে বলতে চাইনি। আজকে অফিসে কাজ নিয়ে একটু ঝামেলা ছিলাম, সেজন্য একটু হাইপার হয়ে গিয়েছিলাম, প্লিজ আমাকে মাফ করে দাও। মেঘ কান্না থামায় না, কাঁদতে থাকা অবস্থায় বলে, আমি সত্যি ওনার দাওয়াত রাখতে চাইনি। উনি অনেক জোরাজোরি করলেন, মুরব্বী মানুষ, তাই না করতে পারিনি। তবে আপনি যদি যেতে না চান আমি ওনাকে ফোন করে মানা করে দিব, বলবো আমার ওই দিন ক্লাস আছে ভার্সিটিতে, তাই যেতে পারবো না। মিলন মেঘকে নিজের কাছ থেকে সরিয়ে চোখের পানি মুছে দিল, কপালে আলতো করে চুমু খেয়ে বলল, মানা করতে হবে না, তুমি যখন কথা দিয়েছ তখন আমরা যাব। দুজনে নিমন্ত্রণ রক্ষা করতে দুপুর 12টা নাগাদ শাফায়াত সাহেবের বাড়িতে উপস্থিত হলো। শাফায়াত সাহেব এবং জাকিয়া বেগম দুজনেই হাসি মুখে মেঘ ও মিলনকে অভ্যর্থনা জানালেন। দুজনে সালাম দিয়ে ভেতরে প্রবেশ করল। মিলন সাথে করে আনা মিষ্টি ও ফলমূল জাকিয়া বেগমের হাতে ধরিয়ে দিলেন। জাকিয়া বেগম সৌজন্যতামূলক হেসে বললেন, এসব আনতে গেলি কেন? আমরা কি দূরের লোক? সাথে করে কিছু না আনলে খারাপ দেখাবে। জাকিয়া বেগম হাসি মুখে বললেও মিলন মুখ গম্ভীর করে রেখেছে। শাফায়াত সাহেব মিলনের হাবভাব বুঝে স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, হয়েছে সব রাখো, ওদেরকে ভেতরে আসতে দাও। মিলন বৌমাকে নিয়ে আয় ভেতরে। দুজনে বসার ঘরে গিয়ে বসল। শাফায়াত সাহেব দুজনের সাথে গল্প জুড়ে দিলেন, তবে দুজনের কারোরই আগ্রহ নেই শাফায়াত সাহেবের গল্পে। মেঘ ভদ্রতা স্বরূপ হুঁহা করছে, কিন্তু মিলন একদম চুপ, একদম গম্ভীর হয়ে বসে আছে। মিনিট 10 মাথায় জাকিয়া বেগম শরবত নিয়ে হাজির হলেন। সবাই শরবত নিয়ে খেতে শুরু করলো। খাওয়া শেষ হলে আরও কিছুক্ষণ গল্প চলল। তারপর সবাই লাঞ্চ করতে ডাইনিংয়ে গিয়ে বসলো। খেতে বসে মেঘের ভালো লাগছে না। জাকিয়া বেগম অনেক আইটেম করেছেন, তার মধ্যে বেশিরভাগগুলোই বিদেশি আইটেম। মেঘ ও মিলন দুজনেই দেশি খাবার পছন্দ করে। বিদেশি আইটেম করাতে যদিও তারা কিছু মনে করেনি, কিন্তু শাফায়াত সাহেব এবং জাকিয়া বেগমের কথাবার্তায় খাওয়ার রুচি একদম চলে গেছে। দুজনে বিদেশি আইটেমগুলো নিয়ে বেশি মাতামাতি করছেন। কথাগুলো এমনভাবে বলছেন যারা এসব বিদেশি আইটেম খায়নি তারা মানুষ হওয়ার যোগ্যতাই রাখে না। এতে মেঘ অপমানিত বোধ করছে। পাশে মিলনের দিকে তাকালো। সে প্লেটে একটু পোলাও এবং একটি রোস্টের পিস নিয়ে চুপচাপ খাচ্ছে। আশেপাশের কিছুই যেন তার নজরে আসছে না। সে নিজের মতো খেয়েই চলেছে। মেঘ আশ্চর্য হলো, লোকটা কি মামা মামির কথায় অপমান বোধ করছে না, নাকি সে এসবে অভ্যস্ত? দুপুরের খাওয়া দাওয়া শেষে সবাই পুনরায় ড্রয়িং রুমে বসলো। মেঘ ও মিলন দুজনেই এখান থেকে বিদায় হতে পারলে বাঁচে। কারোর ভালো লাগছে না, কিন্তু খাওয়ার সাথে সাথে বিদায় নেওয়াটাও অভদ্রতা দেখায়। এজন্য সিদ্ধান্ত নিল আরও ঘন্টা 2 থেকে বাড়ি ফিরে যাবে। শাফায়াত সাহেব এবং জাকিয়া বেগম দুজনেই বেশ গল্প জুড়েছেন। মেঘ মাঝে মধ্যে তাল মিলালেও মিলন গম্ভীর মুখে এখনো বসে আছে। একসময় ওয়াশরুমে যাবে বলে উঠে গেল। জাকিয়া বেগম গল্প করার মধ্যে একটা ফটো অ্যালবাম নিয়ে হাজির হলেন। মেঘকে উল্টে পাল্টে ছবিগুলো দেখাচ্ছে। মেঘ দেখছে সবগুলো ছবি শাফায়াত সাহেব, জাকিয়া বেগম এবং তাদের মরহুম ছেলে জিসানের। যখন জিসানের ছবি আসছে তখন শাফায়াত সাহেব ও জাকিয়া বেগম আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন। ছবি দেখিয়ে আবেগপ্রবণ কিছু কথাও বলছেন। সবগুলো দেখতে দেখতে একসময় মেঘের চোখ আটকে গেল একটা ছবিতে। একটা মেয়ের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে জিসান। মেয়েটাকে দেখে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, এই মেয়েটাকে? শাফায়াত সাহেব ও জাকিয়া বেগমের মুখ হঠাৎ থমথমে হয়ে গেল। শাফায়াত সাহেব গম্ভীর গলায় বললেন, জিসানের স্ত্রী ছিল। ও, কিন্তু উনি কোথায়? ওনাকে তো দেখলাম না। জাকিয়া বেগম রাগান্বিত কণ্ঠে বললেন, ওই মেয়ের নাম নিও না তো, একটা অলক্ষণে মেয়ে। প্রথমে মিলন রেখাইছে, তারপর আমার ছেলেকে। ওর জন্যই আমার ছেলে আজ পৃথিবীতে নেই। শাফায়াত সাহেব মেঘের কাছ থেকে অ্যালবামটা কেড়ে নিয়ে ছবিটা বের করে নিলেন। হাতে নিয়ে কুটি কুটি করে টুকরো করতে থাকলেন। জাকিয়া বেগম রাগে কাঁপছে। হয়তো এখন কাউকে খুন করতে পারলে শান্তি লাগত। মেঘ হতবাক। এতক্ষণ রঙ্গ তামাশা করতে থাকা দুজন লোক হঠাৎ এমন উদ্ভট আচরণ করছে কেন? আপনারা এমন করছেন কেন? জিসান ভাইয়ার ওয়াইফের কথা শুনে এমন উত্তেজিত হয়ে গেছেন কেন? জাকিয়া বেগম নিজের রাগ সামলাতে পারলেন না। সোফার পাশের সাইড টেবিলে থাকা ফুলদানি ছুঁড়ে মারলেন। উচ্চকণ্ঠে আবার বললেন, তোমাকে বলেছে না ওই রিয়ার নাম নেবে না? আমাদের ছেলে দুটির জীবন একেবারে তছনছ করে ফেলেছে। রিয়া নামটি মেঘের কাছে পরিচিত লাগলো। মস্তিষ্কে চাপ দিতে মনে পড়ে গেল জাকিয়া বেগমের কথা এবং রিয়া মেয়েটিকে নিয়ে একটু ভাবতে মেঘের কাছে পরিষ্কার হয়ে গেল মিলন কেন মামা মামিকে অপছন্দ করে। মিলন সিঁড়ি বেয়ে ছাদে চলে এলো। ধীর পায়ে এগিয়ে গেল চিলেকোঠার ঘরের সামনে। দরজা ধাক্কা দিতে ক্যাচ ক্যাচ শব্দ হলো।
ঘরের অবস্থা খুবই খারাপ, পুরাতন নষ্ট জিনিসপত্র দিয়ে ভর্তি, সবকিছুর ওপর এক স্তর ধুলোবালি জমে আছে। মাকড়সার জাল ছড়িয়ে আছে সারা ঘরে, পোকামাকড়রা এদিক ওদিক ছোটাছুটি করছে। কি এক যাচ্ছে তা অবস্থা। অথচ এই ঘরেই একসময় তাকে থাকতে হয়েছিল। চোখ বন্ধ করে ডুব দিল সেই বিষাক্ত অতীতে। মিলন তখন একাদশ শ্রেণীর ছাত্র। ছোট্ট একটি শহরে বাবা মায়ের সাথে থাকত। বাবা স্কুল শিক্ষক, মা গৃহিণী, মধ্যবিত্ত পরিবারের লোক। বেশি ধনী না হলেও শান্তি আর ভালোবাসা ছিল ভরপুর। কিন্তু একদিন আচমকা সবকিছু পাল্টে গেল। বাবা মা দুজনেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন। এক মুহূর্তেই পৃথিবী যেন শূন্য হয়ে গেল মিলনের। সাফায়েত সাহেব বোন এবং বোন জামাইয়ের শেষ কার্য সম্পাদন করে মিলনকে সাথে করে নিয়ে গেলেন। এতিম ভাগ্নেকে একা ফেলে যেতে মন সায় দেয়নি। সাফায়েত সাহেবের পরিবারের সদস্য সংখ্যা মাত্র 3 জন। তিনি, ওনার স্ত্রী এবং ছেলে জিসান। জিসান মিলনের সমবয়সী। সেদিন মামি এবং মামাতো ভাইয়ের চেহারার ভঙ্গিমা দেখে বুঝে যায় মিলন তার উপস্থিতি তাদের পছন্দ না। তাই তো বাড়িতে এত আলিশান ঘর থাকতেও তার জায়গা হয়েছিল এই ছোট্ট চিলেকোঠায়। জাকিয়া বেগম ও জিসান বাড়ির কাজের লোকের মতো মিলনকে খাটাতে শুরু করে। মিলনের এসব ভালো না লাগলেও বাধ্য হয়ে করতে হয়। এই বাড়ির আশ্রিত সে, ওনাদের দয়ায় বেঁচে আছে, ওনাদের উপেক্ষা তো করতে পারে না। প্রথম প্রথম সাফায়েত সাহেব মিলনকে আদর যত্ন করলেও তিনিও ধীরে ধীরে পাল্টে যান। মিলনকে দেখলেই বিরক্তিতে মুখে গাম্ভীর্য ভাব টেনে আনেন। একদিন মিলন সাফায়েত সাহেবের কাছে টাকা চাইলে সাফায়েত সাহেব গম্ভীর কণ্ঠে শোনান, টাকা দিয়ে কি করবি শুনি? খাতা শেষ, আরও কিছু টুকিটাকি জিনিস কিনতে হবে। মিলন থামতেই সাফায়েত সাহেব রাগারাগি শুরু করলেন। ওনার প্রতিটি কথায় বুঝিয়ে দিচ্ছিলেন তিনি মিলনকে নিয়ে খুবই বিরক্ত, মিলনকে এখন বোঝা মনে করেন। ধীরে ধীরে সাফায়েত সাহেবের বাড়িতে মিলনের জীবন হয়ে উঠতে থাকে বিভীষিকাময়। মামা হাত খরচ বন্ধ করে দিলেন, আর মামি তো আরও এক কাঠি উপরে। বাড়ি ভর্তি অঢেল খাবার থাকলেও মিলনকে খাবার দিত না ঠিকমতো। একবেলা খাবার দিলে অপরবেলা না খাইয়ে রাখত, আবার খাবারে তো খুবই অল্প পরিমাণ। এতে মিলনের পেট ভরত না। ক্ষুধার জ্বালায় প্রায় জিসানের জুঠা খাবার খেত। জিসানের অভ্যাস ছিল এক গাদা করে খাবার নিয়ে নষ্ট করা, সেগুলোই মিলন লুকিয়ে লুকিয়ে খেয়ে নিত। জাকিয়া বেগম যে শুধু খাবার নিয়ে ঝামেলা করতেন তেমনটা না, প্রায় প্রায় মিলনের গায়েও হাত তুলতেন। জিসানও পিছিয়ে থাকতো না, সেও সুযোগ পেলে মিলনকে অপমান করত, গায়ে হাত তুলত। মিলন প্রতিবাদ করতে নিলে জিসান টিটকারি করে বলতো, তুই তো ভিখারি, ভিখারির মতো আমাদের ঘরে পড়ে আছিস, এত সমস্যা হলে আমাদের ঘরে থাকিস কেন? এর বিপরীতে মিলন বলার মতো কিছুই খুঁজে পেত না। জিসান তো ঠিকই বলেছে, সে তো আসলেই ভিখারি, ভিখারির মতো এ বাসায় পড়ে আছে। সময় পেরিয়ে গেল, এইচএসসি পরীক্ষার সময় এলো। মামাতো ভাই জিসান প্রায় মিলনকে তাচ্ছিল্য করে বলতো, তুই পারবি না রে ভিখারি, তুই তো এবার নির্ঘাত ফেল করবি। মিলন কথাগুলো বুকের ভেতরে ধারালো ছুরির মতো গেঁথে রাখত, যেন এই যন্ত্রণা তাকে আরও সাফল্য এনে দিতে পারে। সে প্রাণপণে পড়াশোনার চেষ্টা চালিয়ে গেল। পরীক্ষা শেষে ফলাফল বের হলো। ফলাফল দেখে মিলন নিজের মধ্যে আশার আলো খুঁজে পেল। মিলন জিপিএ 5 পেয়েছে। হাজার দুঃখের মাঝে এটা হলো তার একমাত্র খুশির সংবাদ। কিন্তু এই খুশির খবর শুনে মামা মামির মুখে হাসি ফুটল না। সাফায়েত সাহেব নির্লিপ্তভাবে শুধু বললেন, ভালো করেছিস, তবে এখন আর পড়াশোনার খরচ আমি দিতে পারবো না, আমার অত টাকা নেই। এছাড়া আমারও একটা ছেলে আছে, ওর ভবিষ্যৎটা তো দেখতে হবে নাকি? জাকিয়া বেগমও স্বামীর কথায় সহমত পোষণ করলেন। তোর মামা তো ঠিকই বলেছে, সব তোকে দিয়ে দিলে আমার ছেলেকে কি দিব? মামা মামির কথা মিলনের কাছে কৌতুকের মতো লাগলো। সাফায়েত সাহেব পেশায় একজন অ্যাডভোকেট হিসেবে যশ খ্যাতি বেশ কামিয়েছেন। শুধু যশ খ্যাতি অর্জন করেছেন তা নয়, সঙ্গে বেশ টাকাও কামিয়েছেন, বেশিরভাগটা অবৈধ উপায়ে। প্রায় বড় বড় ব্যবসায়ী অথবা রাজনীতিবিদদের অন্যায়গুলো আড়ালে রেখে তাদেরকে নির্দোষী করার ব্যবস্থা করত, আর তার বিনিময়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। এভাবে বেশ ধন সম্পদের মালিক হয়েছেন। তিনি চাইলেই মিলনের মতো 10 জনকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবেন, তাতেও হয়তো তার টাকা ফুরাবে না। কিন্তু তিনি তো মিলনকে বসিয়ে বসিয়ে খাওয়াতে চান না, কারণ সে তো তার নিজের ছেলে নয়। অন্যের ছেলের পেছনে কেন টাকা ভাঙবে? সুযোগ পেয়ে জিসান ও সাফায়েত সাহেব ও জাকিয়া বেগমের মতো কথা শোনালো। জিপিএ 5 দিয়ে কি হবে? খেয়ে কি পেট ভরবে? ভিখারির ছেলে ভিখারি থাকবি, আর তার থেকে ভালো তুই এখনই থালা নিয়ে পথে বসে যা, এতে তোরও কিছু ইনকাম হবে, আমার বাবাও তোর থেকে মুক্তি পাবে। মিলনের বুকটা হাহাকার করে উঠল, কিন্তু মুখে কিছু বলল না। সে বুঝে গেল নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে। লুকিয়ে কলেজের এক শিক্ষকের সাথে যোগাযোগ করল, নাম ইকবাল আহমেদ, সবার কাছে ইকবাল স্যার নামে পরিচিত। মিলন নিজের সমস্যা খুলে বলে ইকবাল স্যারের কাছে সাহায্য চাইল। ইকবাল স্যার জানতেন মিলন অনেক মেধাবী এবং পরিশ্রমী ছাত্র, তাই তিনি মিলনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। এছাড়া তিনি নিশ্চিত ছিলেন ছেলেটা চেষ্টা চালিয়ে গেলে অনেক দূর এগিয়ে যেতে পারবে। মিলন নিজের জিনিসপত্র গুছিয়ে স্যারের সঙ্গে সাফায়েত সাহেবের বাড়ি ছাড়ে। মিলনে চলে যাওয়াতে সাফায়েত সাহেবরা খুশি হলেন, যেন একটা আপদ বিদায় হয়েছে তাদের জীবন থেকে। ইকবাল স্যার তাকে একটা ছাত্রাবাসে নিয়ে রাখলো, সঙ্গে কিছু টাকাও দিল প্রয়োজন অনুযায়ী খরচ করার জন্য।
ছাত্রাবাসে আসার পর মিলনের মনে হলো সে নতুন জীবন লাভ করেছে। এখানে থাকা খাওয়া নিয়ে চিন্তা করতে হয় না, যদিও এখানকার খাবারের স্বাদ তেমন একটা ভালো নয়। তাতে কি, পেট ভরে খেতে পারছে, এটাই অনেক। ছাত্রাবাসে পুরো দমে পড়াশোনা শুরু করলো ভার্সিটির অ্যাডমিশন টেস্টের জন্য। পড়াশোনার পাশাপাশি দুটো টিউশনিও জোগাড় করলো। বারবার ইকবাল স্যারের কাছ থেকে টাকা নিতে মিলনের বিবেকে বাধে, তাই টিউশনি করা, যাতে নিজের হাত খরচটা অন্তত পক্ষে চালাতে সক্ষম হয়। দেখতে দেখতে দিন গেল, দিন পেরিয়ে সপ্তাহ, সপ্তাহ পেরিয়ে মাস। চলে আসলো অ্যাডমিশন পরীক্ষা। পরীক্ষা শেষে রেজাল্ট, বুয়েটে চান্স পেল। এই খুশির সংবাদের কাজ তার এতদিন কষ্ট এবং পরিশ্রমও তুচ্ছ মনে হতে থাকলো। কিন্তু আফসোস, এত বড় একটা খুশির সংবাদ দেওয়ার মতো কোনো লোক ছিল না তার। আপন বলতে মামা মামিরা ছিল, কিন্তু তারা তো মিলনের সাথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছে। আর ছিল ইকবাল স্যার, তিনিও জীবনের মোহ মায়া ত্যাগ করে চলে গিয়েছিলেন। বুয়েটের ভর্তি পরীক্ষা শুরু হবার কিছুদিন আগে আকস্মিক ইকবাল স্যার হার্ট অ্যাটাক করে বসলেন। ইকবাল স্যারের স্ত্রীর কাছ থেকে জানতে পেরে সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছিল ইকবাল স্যারকে দেখতে। ইকবাল স্যার তখন মিলনের হাতে হাত রেখে বলেছিলেন, হাল ছাড়িস না কখনো, লেগে থাকলে ঠিকই যথাযথ স্থানে পৌঁছাতে পারবি। কথায় কি ছিল জানা নেই মিলনের, কিন্তু এই কথাই তাকে জীবনের বেদনাদায়ক সময়েও লড়াকু হয়ে উঠতে সাহায্য করেছে। পরের দিন সকালেই ইকবাল স্যার মারা যান। ইকবাল স্যারের শেষ কার্য তার ছেলের করার কথা থাকলেও সব দায়িত্ব পালন মিলনকে করতে হয়েছিল। ইকবাল স্যারের ছেলে ইব্রাহিম পড়াশোনার খাতিরে সুদূর দেশ আমেরিকায় পাড়ি জমিয়েছিল। পরবর্তীতে বিয়ে শাদী করে সেখানে সেটেল হয়েছে। অনেক চেষ্টা করেও ইমার্জেন্সি টিকিট কাটতে পারেনি, তাই ইব্রাহিমের দায়িত্বটুকু মিলন পালন করে। এক সপ্তাহ পর ইব্রাহিম বাংলাদেশে আসে। ইকবাল স্যারের স্ত্রীর পাসপোর্ট বানিয়ে, ভিসা বানিয়ে মাকে সঙ্গে করে নিয়ে যায় ইব্রাহিম। সেখানে যাওয়ার পর আর কোনো যোগাযোগ নেই মিলনের সাথে। মিলন বুয়েটে ভর্তি হলো, বুয়েটের ক্লাস শুরু হলো, 2-3টা বন্ধুও হলো। বন্ধুত্ব হওয়ার আরেকটা কারণ ছিল, তারা সবাই তার হলের রুমমেট ছিল। বুয়েটে মিলনের জীবন ভালোই কাটছিল। বুয়েটের স্টুডেন্ট হওয়ায় টিউশনির চাহিদাও বেড়ে যায়। পুরনো টিউশনির পাশাপাশি নতুন আরও কয়েকটা টিউশনি জোগাড় হয়ে যায়। সবগুলো মিলিয়ে ভালোই টাকা ইনকাম করতে শুরু করে। দিনে ক্লাস, বন্ধুদের সাথে আড্ডা, বিকেলে টিউশনি, রাতে নিজের পড়াশোনা, এভাবে কাটছিল তার সময়। বুয়েটে কয়েকদিন ক্লাসের পর পরিচয় হয় রিয়া নামক এক মেয়ের সঙ্গে। রিয়া ছিল সুন্দরী, প্রাণবন্ত, হাসি খুশি এক মেয়ে। মিলনের মতো সুদর্শন, মেধাবী, চুপচাপ, সংযত ছেলের প্রতি প্রথম থেকেই কৌতূহল জন্মায়। তাই পড়াশোনার বাহানায় প্রায় নিজে এসে কথা বলতো মিলনের সাথে। ধীরে ধীরে ওদের সম্পর্ক রূপ নিল বন্ধুত্বে, আর বন্ধুত্ব থেকে প্রেম। রিয়ার সাথে মিলনের সময় ভালোই কাটছিল। রিয়াও জানতো মিলনের কষ্টের গল্প, তাই রিয়া সবসময় মিলনকে সাহস দিত, দেখবে একদিন সবকিছু পাল্টে যাবে। যারা তোমাকে অপমান করেছে তারাই একদিন তোমার সামনে মাথা নিচু করে চলবে। রিয়ার কথাটি সত্য হয়েছে। এখন সত্যি তারা তার সামনে মাথা নিচু করে চলে, কিন্তু জানা ছিল না এর বিনিময়ে তাকে রিয়াকে হারাতে হবে। ব্যাচেলর ডিগ্রি অর্জন করার পরে রিয়া মিলনকে চাপ দিতে থাকে বিয়ের জন্য, কিন্তু মিলন এত তাড়াতাড়ি বিয়ে করতে চায় না। অন্তত একটা ভালো চাকরি জোগাড় করে তারপর বিয়ের পিড়িতে বসতে চায়। কারণ টিউশনের টাকায় নিজের স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারলেও বউকে নিয়ে সংসার স্বাচ্ছন্দ্যভাবে করা যায় না, অনেক টানাপোড়া থেকেই যায়। কিন্তু এসব রিয়া বুঝতে চায় না। রিয়া একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বলতে গেলে ছোটবেলা থেকে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে। বাস্তবতা সম্পর্কে ধারণা খুবই নগণ্য। সারাদিন নিজের ফ্যান্টাসিতে ডুবে থাকে। রিয়ার জোরাজুরিতে মিলন বিয়েতে রাজি হয়। ওরা দুজন রাজি থাকলেও রিয়ার বাবা প্রথমে রাজি ছিলেন না। একে তো মিলন এতিম, তার উপর কোনো স্থায়ী চাকরি বাকরি নেই। এমন ছেলের কাছে কোনো বাবা রাজি হবে না বিয়ে দিতে। কিন্তু রিয়ার পাগলামির জন্য বাধ্য হয়ে রাজি হলেন। রিয়ার বাবা মেয়েকে অনেক ভালোবাসেন, মেয়ের কথা কখনো ফেলতে পারেন না, তাই মিলনকে মেয়ের জামাই হিসেবে মেনে নিলেন। মিলন ও রিয়ার বিয়ে ঠিক হলো। বিয়েতে মিলন মামা মামিকে অনেক রিকোয়েস্ট করেছিল আসার জন্য, কিন্তু তারা আসেনি। যদি আবার মিলন বউ নিয়ে তাদের বাড়িতে উঠে এই ভয়ে। রিয়ার আত্মীয় স্বজন এবং মিলনের বন্ধু বান্ধবদের নিয়ে ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে দুজনের বিয়ে সম্পূর্ণ হলো। বিয়ের পর দুজনে একটা ফ্ল্যাটে উঠল। ফ্ল্যাটটি রিয়ার বাবা, রিয়া এবং মিলনের নামে করে দিয়েছিল। মিলন নিতে অনিচ্ছুক ছিল। শ্বশুরের কাছ থেকে ফ্ল্যাট নেওয়াটা তার আত্মসম্মানে বাধে, কিন্তু রিয়ার বাবা বিয়ের উপহার হিসেবে মিলনকে গ্রহণ করতে বললেন। মিলন অনিচ্ছা থাকা সত্ত্বেও রিয়ার কথা ভেবে গ্রহণ করল। সে জানে রিয়া কিভাবে বড় হয়েছে। সে চাইলেও এত ভালো জায়গায় রিয়াকে রাখতে পারবে না সামান্য টিউশনির টাকা দিয়ে, তাই শ্বশুরের দেওয়া জিনিসগুলো স্বাচ্ছন্দ্যেই গ্রহণ করল। কিন্তু খুনাক্ষরেও বুঝতে পারেনি এইসব গ্রহণ করায় তার জীবনে একদিন কাল হয়ে দাঁড়াবে। বিয়ের শুরুর কয়েক মাস ছিল স্বপ্নের মতো। তাদের হাসি, ভালোবাসা, খুনসুটিতে ভরা দিন কাটতে লাগলো। মিলন টিউশনের পাশাপাশি বিসিএস এর প্রস্তুতি নিতে শুরু করলো। যদি একবার বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাহলে আর তাকে ঘুরে তাকাতে হবে না, শ্বশুরের কাছ থেকেও হাত পাততে হবে না। রিয়ার বেশিরভাগ চাহিদা রিয়ার বাবাই পূরণ করে, এটা মিলনের বেশ আত্মসম্মানে লাগে। কিন্তু মিলন জানত না, সে যতটা আশা নিয়ে ভবিষ্যতের দিকে এগোচ্ছে ভবিষ্যৎ তাকে ততটাই নিরাশা করবে।
মিলন ও রিয়া একদিন ঘুরতে বের হয়। বেশ অনেকক্ষণ ঘোরাঘুরির পর একটা রেস্টুরেন্টে ঢুকে লাঞ্চ করার উদ্দেশ্যে। সেখানে দেখা হয় জিসানের সাথে। মিলন জানে জিসান তাকে পছন্দ করে না, তাই দেখেও না দেখার ভান করে। কিন্তু মিলনকে অবাক করে দিয়ে জিসান নিজেই আসে কথা বলতে। মিলন অবাক হলো জিসান ও রিয়াকে একে অপরের সাথে পরিচয় করিয়ে দেয়। জিসানও খুব সুন্দর করে দুজনের সাথে বেশ গল্প জুড়ে দেয়। জিসানের এত সুন্দর ব্যবহার দেখে মিলন হতবাক। জিসানের ব্যবহার তো এত ভালো না, বিশেষ করে মিলনের সাথে তো কখনোই ভালো ব্যবহার করে না, তাহলে আজ কেন করছে? পরবর্তীতে আবার নিজেই ভেবে নিল জিসান এখন বড় হয়েছে, ভালো মন্দ বুঝে, হয়তো নিজেকে শুধরে নিয়েছে। সেদিন রেস্টুরেন্টে দেখা হওয়ার পর থেকে জিসান প্রায় তাদের সাথে যোগাযোগ করত। জিসানের আন্তরিকতা দেখে মিলন তাকে একদিন বাসায় নিয়ে আসে। রিয়া নিজ হাতে রেঁধে জিসানকে আপ্যায়ন করে। জিসান তো রিয়া রান্না খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। একে তো সুন্দরী, তার সাথে গুণবতী। তারপর থেকে জিসানের আসা যাওয়া চলতে থাকে মিলনের বাসায়। হুটহাট চলে আসতো। মিলনরাও সাদরে গ্রহণ করে নিত জিসানকে। কিন্তু কে জানতো এই সাদরে গ্রহণ করায় তার জীবনে কাল হয়ে দাঁড়াবে। দিনটি ছিল মঙ্গলবার, মিলনের বিসিএস এর রেজাল্টের দিন। মিলন নিজের নামের পাশে ক্যাডার ট্যাগ লাগাতে সক্ষম হয়েছে। খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। রিয়াকে ফোন করে খুশির সংবাদ জানাতে চেয়েও জানায়নি। পরে ঠিক করলো বাসায় গিয়ে একেবারে সারপ্রাইজ দিবে। এর আরেকটা কারণ ছিল, সেদিন মিলন ও রিয়ার প্রথম বিবাহ বার্ষিকী ছিল। মিলন প্রথমে গেল ফুলের দোকানে। রিয়ার গোলাপ পছন্দ, তাই একগুচ্ছ গোলাপ কিনে নিল। তারপর গেল বেকারি শপে। সেখান থেকে সুন্দর ডিজাইনের একটা চকলেট ফ্লেভারের কেক কিনলো, সঙ্গে কিছু মিষ্টি। সবকিছু কিনে বাসায় গেলে দেখলো দরজা কিছুটা খোলা। একটু অবাক হলো, তবে এসব এত পাত্তা না দিয়ে ধীর পায়ে ভেতরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করতে দুজন নরনারী কুরুচিপূর্ণ শব্দ পেল। শব্দটি আসছে শোবার ঘর থেকে। মিলন শোবার ঘরের সামনে যেতে মিলনের হাত থেকে সব জিনিস পড়ে যায়, কারণ তার সামনে ভেসে উঠেছে একজোড়া নরনারীর অনাবৃত শরীরে চুম্বনকৃত দৃশ্য। আর নরনারী অন্য কেউ নয়, তার স্ত্রী রিয়া এবং তার মামাতো ভাই জিসান। নিজের স্ত্রী এবং মামাতো ভাইয়ের এমন দৃশ্য দেখে মাথা চক্কর দিয়ে ওঠে মিলনের। রিয়া ও জিসান মিলনকে দেখে ছিটকে একে অপরের থেকে দূরে সরে আসে। তড়িঘড়ি করে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড় তুলে নিজেদের অনাবৃত শরীর ঢাকে। মিলন আহত কণ্ঠে জিজ্ঞেস করল, কেন করলে এসব? কেন করলে তোমরা এমনটা আমার সাথে? কেন? চিৎকার দিয়ে ওঠে মিলন। কিন্তু এত বড় পাপ করার পরেও ওদের মধ্যে ন্যূনতম অপরাধ বোধ দেখা গেল না। নির্লজ্জের মতো জিসান বলল, বড় ভাই যখন বইয়ের চাহিদা পূরণ না করতে পারে, তখন তো দেবরের ফরজ হয়ে যায় ভাবির দায়িত্ব নেওয়া। রিয়ার দিকে তাকিয়ে, তাই না ভাবি? মিলন নিজেকে কন্ট্রোল করতে পারল না, হাত উঁচিয়ে গেল জিসানকে মারতে। জিসানকে ঘুষি মারতে নিলে রিয়া এসে বাধা দেয়। খবরদার, জিসানের গায়ে হাত তুলবে না, ওর গায়ে একটা আঁচড়ও লাগলে এখানে খুনাখুনি হয়ে যাবে। মিলনের হাত থেমে যায়। হতভম্ব কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি এসব কি বলছো? ঠিকই বলছি, জিসানের কিছু হলে আমিও তোমায় ছাড়বো না। মিলন একেবারে নিভে যায়। আমার সাথে এটা তুমি কেন করলে রিয়া? এভাবে কেন আমায় ঠকালে? এত ভালোবাসার পরেও কি করে পারলে পরপুরুষে আসক্ত হতে? আমি তোমাকে ভালোবেসে ভুল করেছি। আমি যদি আমাকে চিনতে পারতাম, আমার সঠিক জায়গা বুঝতে পারতাম, তাহলে এই ভুল কোনোদিন করতে পারতাম না। তুমি কি ভুলে গেছো সেই সব দিনের কথা, আমাদের একসাথে থাকা স্মৃতিগুলো? না, কিছু ভুলিনি। তুমি তো শুধু আমাকে ম্যানিপুলেট করে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছ। মিলন অবিশ্বাস্য চোখে তাকায়। আমি তোমাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছি? তা নয় তো কি? আমি সুন্দরী, বাবা মায়ের একমাত্র মেয়ে, বাবার অঢেল সম্পত্তি আছে। এসব দেখেই তো আমাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেছ, যাতে বাকিটা জীবন আরাম আয়েশে কাটাতে পারো। এজন্যই তো আমার বাবার টাকায় কেনা ফ্ল্যাটে থাকছ, আমার বাবার টাকায় সংসার চালাচ্ছ। যদি আমাকে ব্যবহার করার ইচ্ছা না থাকতো, তাহলে এতদিন ঠিকই একটা ভালো চাকরি জুটিয়ে নিজের সংসার নিজেই চালাতে, শ্বশুরের আশায় বসে থাকতে না। পাশ থেকে জিসান আগুনে ঘি ঢালার কাজটা করল। ভিখারিটা সবসময় ভিখারি থাকে, এদের কাজই হচ্ছে অন্যের ঘাড়ে বসে খাওয়া। আগে আমার বাবার থেকে খেত, এখন তোমার বাবার ঘাড়ে বসে খাচ্ছে। এত অপমানের পর এখানে দাঁড়িয়ে থাকা মিলনের জন্য কষ্টকর, তাই সঙ্গে সঙ্গে নিজের জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার সময়ও তার মনে ক্ষুদ্র আশা ছিল রিয়া হয়তো নিজের ভুল বুঝতে পেরে তার কাছে ফিরে আসবে। কিন্তু তার ধারণার ভেঙে যায় সপ্তাহখানেক পর, যখন জানতে পারে রিয়া তাকে ডিভোর্স পেপার পাঠিয়েছে। ডিভোর্স পেপার দেখে মিলনের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে সঙ্গে সঙ্গে ডিভোর্স পেপার নিয়ে রিয়ার বাবার কাছে যায়। শেষ আশা ছিল হয়তো তিনি রিয়াকে বোঝাবেন, কিন্তু সেখানে গিয়ে আরেক দফা অবাক হলো। তার মামা মামি এবং জিসান বসে আছে রিয়াদের বাসায়। জিসান এবং রিয়ার বিয়ের কথাবার্তা চলছে। এসব শুনে মিলন আর নিজেকে ধরে রাখতে পারল না। বাচ্চাদের মতো হাউকাউ করে কেঁদে ওঠে। কিন্তু মিলনের কান্না কারোরই মন গলাতে পারল না, উল্টো তার প্রতি বিরক্ত প্রকাশ করল। সঙ্গে গালবন্ধ এবং অপমানযুক্ত কথা শোনালো। মিলন এত কিছু আর সহ্য করতে পারল না। ডিভোর্স পেপারে সই করে রিয়ার মুখে ছুঁড়ে মেরে চলে যেতে নিল। তখন জিসান আবার তাকে নিয়ে টিটকারি শুরু করলো। মিলন নিজেকে আর শান্ত রাখতে পারে না, রাগে কয়েক ঘা মেরে বসে জিসানকে। এতে জিসানের মাথা ফেটে রক্ত পড়তে শুরু করে। কিন্তু মিলনের নিজের কর্মকাণ্ডে বিন্দুমাত্র আফসোস ছিল না।
জিসানের মাথা ফাটিয়ে সুন্দর মতো ঘর থেকে বেরিয়ে যায়। হয়তো ওদের সাথে থাকতে ওর মধ্যে থেকেও অপরাধ বোধটা চলে গেছে। জিসানের মাথা ফাটিয়ে গেছে। মিলনকে কি এমনি এমনি ছেড়ে দিবেন সাফায়েত সাহেব? সন্ধ্যাবেলায় মিলনের কাছে পুলিশ গেল। তার মামা তার নামে হ্যারাসমেন্টের মামলা করেছে। মিলন ঝামেলা করল না, পুলিশদের সঙ্গে চলে এলো থানায়। পরবর্তীতে সাফায়েত সাহেব আইনের মারপ্যাচ খাটিয়ে 4 মাস মিলনকে জেল খাটালো। 4 মাস জেল খাটার পর মিলনের জীবন পুরোপুরি পাল্টে গেল। এতদিন যারা তাকে পছন্দ করত তারাও জেলে থাকার কারণে খারাপ চোখে দেখতে শুরু করলো। এটা সেটা বলে নানা কটু কথা শোনায়। পকেটও ফাঁকা। জেলে যাওয়ার কারণে বিসিএস এর চাকরিটা হারাতে হয়েছে। সবকিছু মিলিয়ে সে একেবারে নিঃস্ব। এসব আর নিতে পারে না মিলন। নিজেকে শেষ করে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু নিজেকে শেষ করতে নিলে চোখের সামনে 3 জনের চেহারা ভেসে ওঠে, তার বাবা মা এবং ইকবাল স্যারের। এই 3 জনের চেহারা ভেসে উঠতেই আত্মহত্যা করার ইচ্ছাটা মরে গেল। কারণ এরা 3 জন তাকে কখনো হেরে যেতে দেখতে চায়নি। নিজেকে আবার নতুন করে গড়ল। নিজের বিষাক্ত অতীত পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে শুরু করলো। পুনরায় বিভিন্ন কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে শুরু করলো। একসময় একটা ভালো কোম্পানি থেকে ডাক পড়ল। সে কাজে মন দিল, নিজের ক্যারিয়ার গড়ল, মানুষের আস্থা অর্জন করল। ধীরে ধীরে মিলন হয়ে উঠল সফল স্থপতি। অপরদিকে যারা মিলনকে এত কষ্ট দিল তারা নিজেরাও সুখী হতে পারল না। জিসান ও রিয়া নিজেদের অবৈধ সম্পর্কে যতটা সুখ অনুভব করত, বৈধ সম্পর্কে ততটাই বিরক্ত অনুভব করে। কয়েক মাস যেতে না যেতেই দুজনের দাম্পত্য কলহ শুরু হয়। সংসার জীবনে বাস্তবিক জ্ঞান থাকা জরুরি। রিয়া ও জিসানের মধ্যে বাস্তবতা ছিটেফোঁটাও নেই। তাদের কাছে বিয়ে মানে এখানে সেখানে ঘুরে ফিরে বেড়ানো আর রোমান্টিক টাইম স্পেন্ড করা। কিন্তু এখানে সংসার জীবন এগিয়ে নেওয়া যায় না, তারাও নিতে পারে না। একদিন তুমুল ঝগড়া করে রিয়া বাপের বাড়ি চলে যায়। জিসানের ধারণা ছিল অন্যবারের মতো এবারও হয়তো কয়েকদিন পর চলে আসবে, কারণ রিয়া প্রায়ই ঝগড়া করে বাপের বাড়ি চলে যায়, আবার রাগ মিটলে এমনি চলে আসে। কিন্তু এবার রিয়া তাকে ভুল প্রমাণ করে। রিয়া ফিরে আসে না। সে নিজের মতো বাপের বাড়িতে আরাম আয়েসে দিন পার করতে থাকে। অনেকদিন হয়ে যাওয়ার পরেও যখন দেখলো রিয়া আসছে না, জিসান গেল রিয়াকে আনতে। তখন পুনরায় ওদের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে রিয়া জিসানের কাছে ডিভোর্স চেয়ে বসে। জিসান এতে আরও ক্ষিপ্ত হয়। রাগারাগি করে রিয়াদের বাড়ি থেকে বেরিয়ে যায়। একের পর এক গ্লাস মদ গিলতে থাকে। এভাবে নেশায় টইটুম্বুর হয়ে গাড়ি চালিয়ে বাসায় ফিরতে নেয়। কিন্তু অতিরিক্ত মাতাল হওয়ার কারণে ঠিকমতো গাড়ি চালাতে পারে না। একসময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে বসে, খুবই মর্মান্তিকভাবে। সঙ্গে সঙ্গে স্পট ডেথ হয়ে যায় জিসান। জিসানের মৃত্যু সাফায়েত সাহেব ও জাকিয়া বেগমের মধ্যে গভীর শোক ফেললেও রিয়ার মধ্যে কোনো শোকের ছায়া দেখা গেল না। সে আরও খুশি হলো, যেন সে মুক্তি পেয়েছে। রিয়া বাবার বাড়িতে আগের মতো উড়নচণ্ডে হয়ে ঘুরে বেড়ায়। সে নিজের মতো ঘুরে ফিরে, বারে যায়, বন্ধুদের সাথে আড্ডা দেয়, মদ খেয়ে বাসায় ফেরে। এসবে রিয়ার বাবা ফুল সাপোর্ট করলেও রিয়ার মা চরম বিরোধিতা করেন। মেয়ের এমন উগ্র চলাফেরা রিয়ার মায়ের কখনোই পছন্দ ছিল না। এমনকি যখন মিলনকে ডিভোর্স দেয় তখনও অনেকবার মানা করেছিল সম্পর্ক না ভাঙতে। বাবা মেয়ে তখন আনকালচার খ্যাত মূর্খ বলে ওনাকে দমিয়ে রেখেছিল। কিন্তু উনি জানতেন আল্লাহ ছাড় দেন, কখনো ছেড়ে দেন না। রিয়া তৃতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলো রাকিব নামক এক ব্যবসায়ীর সাথে। লোকটির সাথে বারে পরিচয় হয়েছিল। ধীরে ধীরে আলাপ পরিচয় বাড়তে থাকে। একসময় সিদ্ধান্ত নেয় বিয়ে করার। বিয়েও করে। কিন্তু বিয়ের পরেই রিয়া সম্মুখীন হয় চরম বাস্তবতার। রাকিব লোকটি বিয়ের আগে যতটা না নিজেকে ভালো দেখেছে সে ততটাই নিকৃষ্ট। রাকিবের কাছে মেয়ে মানুষ দাসীর মতো, স্বামীর সেবা করবে আর বিছানার শয্যাসঙ্গী হবে। কিন্তু রিয়া তো এমন টাইপ মেয়ে না। এ নিয়ে প্রতিবাদ করলে রাকিব তাকে মারধর করে। রাকিব একজন অ্যাবিউজার। রিয়ার আগে একটা বউ ছিল। সে রাকিবের অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল। রাকিবের অত্যাচারে রিয়ার অবস্থা ধীরে ধীরে খুবই করুণ হয়ে পড়ে। বাবার কাছে সাহায্য চাইলে সেও মুখ ফিরিয়ে নেয়, কারণ রাকিব তার বাবার ব্যবসায়ের মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করে রেখেছে। এখন যদি রাকিবের সাথে বাড়াবাড়ি করে তাহলে তার ব্যবসায় একেবারে লাল বাতি ধরিয়ে দেবে রাকিব। এছাড়া রিয়া এই নিয়ে 3 বার বিয়ে করলো। এখন যদি এটাও না টেকে তাহলে তিনি সমাজে মুখ দেখাবেন কি করে? সবাই তো তার দিকে আঙুল তুলবে। রিয়া ধীরে ধীরে মনে হতে থাকে তার জন্য মিলনই পারফেক্ট ছিল। কিন্তু মিলনকে পাবে কোথায়? সে কোথায় আছে, কি করছে সে সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তাই লোকে বলে অন্যকে কষ্ট দিয়ে নিজে কখনো সুখী হওয়া যায় না। এটা রিয়া হারে হারে টের পাচ্ছে। কাঁধে কারো স্পর্শ পেয়ে মিলন অতীত থেকে বেরিয়ে আসে। পেছনে ঘুরে দেখে মেঘ দাঁড়িয়েছে। মেঘকে দেখে শক্ত করে জড়িয়ে ধরে। বিষাক্ত অতীত মনে পড়লে তার খুব কষ্ট লাগে। হাউমাউ করে কাঁদতে ইচ্ছা করে, কিন্তু পারে না। নীরবে চোখের পানি ফেলে। এখনো ফেলছে, তবে সে চায় না তার চোখের পানি অন্য কেউ দেখুক। এজন্য তো মেঘকে জড়িয়ে ধরে রেখেছে। হঠাৎ জড়িয়ে ধরায় মেঘ হতবাক হলো।
কিন্তু যখন পিঠে ভেজা ভেজা অনুভব করলো তখন বুঝতে বাকি রইল না মিলন কাঁদছে। কাদার কারণটাও আন্দাজ করতে পেরেছে কিছুটা। সে মিলনের পুরো অতীত না জানলেও রিয়ার বিষয়টা ধরতে পেরেছে। কোনো ছেলেই চাইবে না তার প্রাক্তন স্ত্রী যে বাড়ির ছেলের সাথে পরকীয়া করেছে তার বাড়িতে এসে দাওয়াত খেতে। সে আলতো হাতে মিলনের পিঠে হাত রাখল। মিলন যেমন নীরবে চোখের পানি ফেলছে, মেঘও তেমন আলতোভাবে পিঠ ডোলে সান্ত্বনা দিচ্ছে। মাগরিবের আজান পড়েছে। মেঘ রান্নাঘরে দক্ষ হাতে কেক বানাচ্ছে। চকলেট আর ভ্যানিলার মিশ্র গন্ধে ঘর ভরে গেছে। বর্তমানে কেক বানানোর তার প্রফেশন হয়ে দাঁড়িয়েছে। সেদিন পৃথার বান্ধবীরা মেঘের বানানো কেকের অনেক প্রশংসা করে। তারপর থেকেই পৃথা মেঘের বানানো কেকের প্রচারণা শুরু হয় আর মেঘের কেক বানানো প্রফেশন হয়ে ওঠে। এমন সময় দরজা কলিং বেল বাজল। মেঘ এক হাত মুছে দৌড়ে গিয়ে দরজা খুলল। দরজার উপরে দাঁড়িয়ে আছে তার স্বামী মিলন। মেঘকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করল মিলন। ধম করে বসে পড়ল বসার ঘরের সোফাতে। শার্টের ওপরের দুটো বাটন খুলে গা এলিয়ে দিল। দেখে বোঝা যাচ্ছে শরীর ভীষণ ক্লান্ত। মেঘ দ্রুত পায়ে রান্নাঘরে গেল। এক গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে আসলো মিলনের জন্য। গরম এবং ক্লান্ত শরীরে ঠান্ডা পানীয় খুবই দরকার ছিল। আনার সঙ্গে সঙ্গে খেয়ে নিল মিলন। আজ তাড়াতাড়ি ফিরলেন যে? গ্লাসের শরবত শেষ করে মিলন উত্তর দিল, এখন কাজের প্রেশার কম চলছে, তাই চলে এসেছি। ও। মেঘ গ্লাস নিয়ে ফিরে যেতে নিলে মিলন মেঘের হাত ধরে পাশে বসালো। কিছু বলবেন? হ্যাঁ। কি? তোমার আম্মা আজকে ফোন দিয়েছিল। কেন? পয়লা বৈশাখের দিন আমাদের দাওয়াত করেছে, দুপুরে যেন যাই। তোমার খালারাও নাকি এসেছেন? আপনি কি বলেছেন? বলেছে যাব। কেন? আর দাওয়াত রাখার আগে আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলেন না? তুমিও তো আমার অনুমতিবিহীন সাফাত সাহেবের বাড়িতে দাওয়াত রেখেছিলে। এখন আপনি কি তার রিভেঞ্জ নিচ্ছেন? তুমি ভুল বুঝছ। তাহলে এমন বললেন কেন? আপনি তো জানতেন আমি সেদিন বাধ্য হয়ে দাওয়াত রেখেছিলাম। আমিও বাধ্য হয়ে রাজি হয়েছি। তোমার মা অনেক অনুরোধ করলেন, তাই মানা করতে পারিনি। একটু থেমে বলল, যদি যেতে ইচ্ছা না করে তাহলে যাওয়ার দরকার নেই। তোমার মাকে কোনো এক বাহানা দিয়ে মানা করে দেব। দিন কেটে গেল। পয়লা বৈশাখের দিন চলে এলো। মেঘ অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে সে তাদের বাড়িতে যাবে, শুধুমাত্র মিলনের সম্মান রক্ষার্থে। মিলন যদি তার সম্মান রক্ষার্থে অপ্রিয় মানুষদের বাড়িতে যেতে পারে তাহলে সে কেন যাবে না? আর তারা তো তার অপ্রিয় না, প্রিয়জন, সবচেয়ে আপনজন। মেঘ আলমারি থেকে একটা গর্জিয়াস থ্রি পিস বের করলো। মেঘ থ্রি পিস পরতে নিলে মিলন বাধা দিল। মেঘ শাড়ি পরবে? শাড়ি? হ্যাঁ, তোমাকে শাড়িতে দেখতে ইচ্ছা করছে। কিন্তু আমার কাছে তো শাড়ি নেই। আমার কাছে আছে। মিলন আলমারি থেকে সাদা লাল মিশ্রণের একটি শাড়ি বের করে দিল। শাড়িটি মেঘের পছন্দ হলো। গায়ে জড়িয়ে আয়নায় দেখল, না, শাড়িটি ভালোই লাগছে তার গায়ে। মেঘ খুশি মনে জিজ্ঞেস করলো, শাড়িটি কবে কিনেছেন? অনেক আগে, মায়ের জন্য কিনেছিলাম, কিন্তু পরার আগেই চলে গেলেন। মিলন মুখটা মলিন করে ফেলেছে। বোঝা যাচ্ছে বাবা মায়ের কথা মনে পড়েছে। মিলনের মন খারাপ দেখে মেঘেরও একটু খারাপ লাগলো, সঙ্গে একটু ভালো লাগাও ছোঁয়া দিল। মিলনের মায়ের জন্য আনা শাড়ি তাকে পরতে দিয়েছে দেখে। কারণ ছেলেরা মায়ের জন্য তুলে রাখা জিনিসপত্রগুলো সবচেয়ে প্রিয় মানুষটিকে দিয়ে থাকে। তাহলে কি সে তার সবচেয়ে প্রিয় মানুষ? আচ্ছা, তুমি শাড়ি পরো, আমি গোসল সেরে আসছি। এখন মেঘ হুঁশে আসলো। সে তো শাড়ি পরতে জানে না। আমতা আমতা করে বলেই ফেলল, মানে আমি ঠিকভাবে শাড়ি পরতে পারি না। তুমি ব্লাউজ ও পেটিকোট পরে আসো, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। মেঘ অবাক হলো, আপনি শাড়ি পরাতে জানেন? হ্যাঁ, রিয়া একা শাড়ি পরতে পারতো না, ওকে হেল্প করতে গিয়ে শেখা হয়ে গেছে। রিয়া নামটি শুনে মেঘের মন বিষাদে ভরে গেল। কেন এমন হলো? মিলনের প্রথম পক্ষের স্ত্রী ছিল বলে, নাকি মিলন তাকে ভালোবাসতো বলে? কি হলো, যাও। এই শাড়িটা রিয়াপুও পরেছিল, তাই না? মিলন মুচকে হাসলো। মেঘের হিংসাত্মক মনোভাব বুঝতে সময় লাগেনি। অবশ্য হিংসা করার সম্পূর্ণ অধিকার আছে। হিংসা না করলেই বরং বিষয়টা বেমানান লাগতো, কারণ হিংসাত্মক মনোভাবের মাধ্যমে প্রিয় মানুষদের লুকায়িত ভালোবাসা প্রকাশ পায়। মিলন মেঘের নাক টেনে বলল, এই শাড়ি আপনি প্রথম পরছেন ম্যাডাম। রিয়া এই শাড়ির কথা জানলেও কখনো পরার ইচ্ছা প্রকাশ করেনি। আমিও আগ বাড়িয়ে পরতে বলিনি। এবার মেঘের মনে খুশির ঝলক দেখা দিল। ওয়াশরুম থেকে তাড়াতাড়ি ব্লাউজ এবং পেটিকোট পরে আসলো। তারপর মিলন সুন্দর করে মেঘকে শাড়ি পরিয়ে দিতে থাকলো। মেঘ মুগ্ধ নয়নে তাকিয়ে থাকলো মিলনের দিকে। সে ভেবে পায় না তার অন্ধকার জীবনে মিলন কিভাবে আলো নিয়ে হাজির হলো। এজন্য বাবাকে হাজারবার ধন্যবাদ দিয়েছে মনে মনে, এমন দুটির সন্ধান দিয়ে তার জীবনটা দীপ্তিময় করে তোলার জন্য। মেঘ বড় খালার পাশে বসে আছে। বাপের বাড়িতে আসার পরেই বড় খালা টেনে পাশে বসিয়ে রেখেছেন। তারপর থেকে উনি ওনার মতো বকবক করে চলেছেন। বেশিরভাগ কথা ওনার মেয়ে আশাকে নিয়ে। বছর দুয়েক আগে উচ্চ ডিগ্রি অর্জনে লন্ডনে পাড়ি জমিয়েছে। তারপর থেকে ওনার পা মাটিতে পড়ে না। সবসময় নিজেকে ধনী দেখানোর তীব্র প্রচেষ্টা করেন, কিন্তু সবসময় এই প্রচেষ্টা তাকে আরও হাসির পাত্র করে তোলে সবার কাছে। এতে অবশ্য ওনার কিছু যায় আসে না। ওনার ধারণা তিনি মেয়েকে লন্ডনে পাঠিয়েছেন, তার মানে উনি ধনীদের মধ্যে একজন। আবার তিনি শুধু নিজেকে ধনী রূপে প্রকাশ করে থেমে থাকেন না, অন্যকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে কথাও বলে। একবারের জন্য চিন্তাও করেন না বিপরীত মানুষটি তার কথায় কতটা আঘাত পাচ্ছে। এসব কারণে
কারণে মেঘের ওনাকে বিরক্ত লাগে, এখনও লাগছে। তবুও শুনতে হচ্ছে ওনার বকবক। মুরব্বী মানুষ বলে কিছু মুখের উপর বলতেও পারছে না। সবই তো শুনলি, দেখেছিস আমার আশা কত এগিয়ে গেছে ওর ক্যারিয়ারে। আমাদের প্রত্যেক মাসে 60 থেকে 70 হাজার করে টাকা পাঠায়। তুই কখনো পারবি? একটু থেমে বলল, অবশ্য পারবি কিভাবে? যে কেউ চাইলেই তো বিদেশে যেতে পারে না, বিশেষ করে স্টুডেন্ট যদি তোর মতো হয়, তাহলে তো কখনোই সম্ভব না। পড়াশোনা বাদ দিয়ে প্রেম করা শুরু করলে কখনোই ভালো ক্যারিয়ার করা যায় না। তাও ভালো একটা ভালো জামাই পেয়েছিস, না হলে কি যে হতো। মেঘের চোখ পানিতে ছলছল করে উঠল, পুরনো ঘা আবার তাজা হয়ে উঠেছে। তবে চোখের পানি গড়িয়ে পড়তে দিল না। চোখের পানিগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা শিখে গেছে। কলেজে ওঠার পর মেঘ নিজের কষ্ট প্রকাশের জন্য একটা জায়গা খুঁজে পায়। উত্তরায় 6 নম্বর সেক্টরের একটা রোডে। জায়গাটা নিরিবিলি থাকায় লোকজনের আসা যাওয়া কম ছিল, তাই সে কলেজ ছুটির পর মনের দুঃখগুলো সেখানে বসে প্রকাশ করত। নিজের দুঃখগুলো একা একাই বলে বেড়াতো, বলতে বলতেই একসময় কেঁদে ফেলত। এমনই একদিন নিজের দুঃখ দূর করতে চোখের পানি ফেলছিল, তখনই কেউ হাত টেনে দাঁড় করায়। কিছু বুঝে ওঠার আগে ঠাস করে গালে চর বসিয়ে দেয়। মেঘ বুঝতে পারে না তার সাথে হচ্ছেটা কি। তারপর মেঘের গাল চেপে লোকটি হিসিয়ে বলে, এভাবে প্রতিদিন কেঁদে কি বোঝাও? তুমি জনম দুঃখী? তোমার থেকে অনেক দুঃখ নিয়ে মানুষ বেঁচে আছে, কই তারা তো কাঁদে না? তাহলে তুমি কাঁদছো কেন? যাদের জন্য কাঁদছো তাদের কাছে এসবের কোনো মূল্য নেই, বুঝেছ? লোকটা নিজের মতো করে বলে সামনে হেঁটে চলে যায়। মেঘের চোখ পানিতে টুটুম্বুর থাকায় লোকটির চেহারা স্পষ্ট ছিল না, কিন্তু তারপর থেকে তার মধ্যে একটা পরিবর্তন আসলো। কথায় কথায় কান্না আসে না, চোখের কোণায় পানি জমলেও সেগুলো গড়িয়ে পড়ে না। পরবর্তীতে লোকটিকে অনেক খুঁজেছিল, কিন্তু কখনো পায়নি। বিকেলের দিকে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। মিজানুর সাহেবের একজন বন্ধু আসেন, নাম আজহার হোসেন। তিনি মিলনকে দেখার পর থেকে মিলনকে ভীষণ পরিচিত লাগে। অনেকক্ষণ ভাবার পর মনে পড়ে তার আরেকজন বন্ধুর কথা, নাম রাশেদ। ওনার মেয়ে রিয়ার প্রথম পক্ষের স্বামী ছিল মিলন। মেঘের বাড়িতে হাঙ্গামা শুরু হয়ে যায়। এই বাড়ির কেউই মিলনের প্রথম বিয়ে সম্পর্কে জানা ছিল না, কিন্তু এখন জানতে পেরে মিলনকে যা তা ভাষায় গালাগালি করছেন। সবচেয়ে বেশি মেঘের মা। তিনি তো শুরু থেকে এই বিয়ের বিরুদ্ধে ছিলেন, এখন তো আরও সুযোগ পেয়েছেন। তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মেয়েকে ওই বাসায় আর পাঠাবে না, মিলনের সাথে মেঘের তালাক করিয়ে নেবেন। এমন ঠকবাজ লোকের সাথে কখনোই সংসার করাবে না। মিলন মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। মেঘ তার থেকে একটু দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছে। সবাই যখন নিজেদের মতামত পেশ করতে ব্যস্ত, মেঘ ঘর থেকে গিয়ে নিজের পার্স নিয়ে আসে। তারপর মিলনের হাতে আলতোভাবে ধরে বলে, চলুন বাসায়, এখানে আর ভালো লাগছে না। মিলন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো মেঘের দিকে। তার কিছুতেই বিশ্বাস হচ্ছে না, এত কিছুর পরেও মেঘ তার সাথে ফিরে যেতে চাইছে। মেঘ মিলনের হাত আরো শক্ত করে চেপে ধরল। কি হলো? আসুন, সত্যি আমার ভালো লাগছে না, চলুন বাসায় ফিরে যাই। বিলকিস রেগে গেলেন, এত কিছুর পরও তুই এই ছেলেটার সাথে যেতে চাইছিস? মিজানুর আজকে স্ত্রীর পক্ষ নিলেন। মেঘ, তোর ওই ঠকবাজের সাথে যাওয়ার দরকার নেই। আমি সাফায়াত সাহেবকে ফোন দিচ্ছি, উনি আসবেন। তারপর ওনারা মামা ভাগ্নি জবাবদিহি করবেন, কেন আমাদেরকে ঠকালো। মেঘ মুচকে হাসল। মিলনের বাহু খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল, আজ ওনাকে ঠকবাজ লাগছে, অথচ এতদিন ওনাকে জামাই হিসেবে পেয়ে গর্ববোধ করতে। এখন একটা ভুল চোখে পড়তেই উনি খারাপ হয়ে গেল। আর যদি বলি ঠকানোর কথা, উনি ঠকায়নি। প্রথম বিয়ের কথা আমি শুরু থেকে জানতাম, উনি আমার কাছে কিছুই লুকায়নি, তাই উনাকে ঠকবাজ বলা বন্ধ করো। মিজানুর ও বিলকিস অবাক হলো। মিজানুর বিস্ময় চোখে বলল, তুই আগে থেকে জানতি? তাহলে আমাদের জানাসনি কেন? জানলে কি হতো? তুমি তো আমাকে বিদায় করতে পারলেই বাঁচো, তাই তো ভালো মন্দ কিছু যাচাই করনি। ছেলের মামা অ্যাডভোকেট এবং ছেলে ভালো চাকরি করে, ব্যাস আর কি লাগে, তাই না? অথচ একবারও ভাবলো না ছেলেটা কেমন, ছেলের পরিবাররা কেমন, তাদের অতীত কেমন। যেখানে আমার মেয়ে যাবে সেখানে সুখে থাকবে তো? কিন্তু সেসব ভাবার সময় ছিল না তোমার, কারণ তোমার মেয়ে একটা নর্দমার কিট, আর নর্দমার কিট যত তাড়াতাড়ি বিদায় করা যায় ততই মঙ্গল। যাই হোক, ঠিকঠাক খোঁজখবর না নিলেও আমাকে একটা হীরার সন্ধান দিয়েছ, তার জন্য তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আরেকটা কথা, মালা ছোট মানুষ, ও জীবনে অনেক ভুল করবে, ভুলগুলো ভুল হিসেবে দেখবে, পাপ হিসেবে না। মেঘ মিলনের হাত টেনে বাসা থেকে বেরিয়ে এলো। বাড়ির সবাই এখন কিছুটা উপলব্ধি করতে পারছে তারা মেঘের সাথে কতটা খারাপ করেছে, বিশেষ করে মিজানুর। তার এখন ভীষণ আফসোস হয়, কেন সেদিন মেয়ের কথা বিশ্বাস করলো না। যদি করতো তাহলে তো মেয়েটা হাসি খুশি জীবন কাটাতে পারত। মেঘ ও মিলন বাসের পাশাপাশি সিটে বসেছে। মেঘ বড় ঘোমটা টেনে মিলনের কাঁধে মাথা রেখে নীরবে চোখের পানি ফেলছে।
মিলন কিছু বলছে না, মেয়েটাকে কাঁদতে দিচ্ছে। সে জানে মেয়েটার মধ্যে কতটা কষ্ট লুকিয়ে আছে। কেঁদে যদি কিছুটা কষ্ট দূর করতে পারে তাহলে ক্ষতি কি? মিলন সিটের সাথে গা এড়িয়ে চোখ বন্ধ করে নিল। ফিরে গেল কয়েক বছর অতীতে। রিয়া এবং জিসানকে ঘনিষ্ঠ অবস্থায় দেখার দিন। রাস্তায় এলোমেলো পায়ে উদ্দেশ্যহীন হাঁটতে থাকে। এভাবেই হাঁটতে হাঁটতে উত্তরা 6 নম্বর সেক্টরে চলে আসে। এক নীরব রাস্তায় দেখা মিলে এক কিশোরীর। বয়স 16 কি 17 হবে। গায়ে কলেজের ইউনিফর্ম, লম্বা চুলগুলো বেনুনি অবস্থায় দুই পাশে ঝুলে আছে। মিলন মেয়েটিকে এড়িয়ে সামনে যেতে নিলে মেয়েটি হু হু করে কেঁদে ওঠে। তারপর একা একা কথা বলতে শুরু করে। কথাগুলো বেশিরভাগই ছিল অভিযোগ, পরিবার, সমাজ, বন্ধু এদের বিরুদ্ধে। মিলনের বেশ মায়া লাগে মেয়েটির জন্য। কাছে যেতে গিয়েও যায় না। মেয়েটি যদি তাকে দেখে অস্বস্তিতে পড়ে, সেও তো অন্যের সামনে কাঁদতে পারে না, কিন্তু আড়ালে ঠিকই চোখের পানি ফেলে। মিলন মেয়েটির কাছে গেল না, দূর থেকে চুপচাপ সব দেখে গেল। 2 থেকে 3 দিন পর আবারও উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে সেখানে পৌঁছে যায়। পুনরায় দেখা হয় মেয়েটির সাথে। সেদিনের মতো আজকেও মেয়েটি কাঁদছে, সবার প্রতি অভিযোগ তুলছে। মেয়েটির অভিযোগে বুঝতে পারে তার সাথে মেয়েটির জীবনযাত্রায় অনেক মিল আছে। তারপর থেকে মিলনের রুটিন হয়ে দাঁড়ায় সেখানে যাওয়া। আড়াল থেকে মেয়েটির অভিযোগ শুনে কষ্ট উপলব্ধি করার চেষ্টা করে। মেয়েটি যখন চলে যায় সেও তখন ফিরে আসে। সে একদিন একটা ভুল করে বসে, মেয়েটির গায়ে হাত তোলে। কোনো অধিকার ছিল না, তবুও তুলেছে। রিয়া এবং জিসানের বিয়ের কথা শুনে জিসানের মাথা ফাটিয়ে মিলন চলে আসে উত্তরার 6 নম্বর সেক্টরে। অন্যান্য দিনের মতো সেদিনও মেয়েটি কাঁদছিল। মেয়েটিকে কাঁদতে দেখে আরও যেন মেজাজ চড়ে যায়। মেয়েটিকে টেনে উঠিয়ে থাঁটিয়ে একটা চর মারে। তারপর মেয়েটির মুখ চেপে ধরে, মুখে যা আসে তাই বলে যায়। যখন বুঝতে পারে সে ভুল করেছে তখন তাকে ছেড়ে দেয়। কোনো রকম পালিয়ে আসে সেখান থেকে। অকারণে মেয়েটির গায়ে হাত তোলায় নিজের মধ্যে অপরাধ বোধ কাজ করতে থাকে। ঠিক করে পরের দিন গিয়ে মেয়েটির কাছে মাফ চাইবে, কিন্তু আর যাওয়া হয় না। সকালেই তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় জিসানকে মারার অপরাধে। তারপর তার মামা আইনের মার প্যাচ দিয়ে তাকে 4 মাস জেল খাটিয়ে ছাড়ে। 4 মাস পর যখন কারাগার থেকে মুক্তি পায়, মেয়েটিকে অনেক খুঁজে কিন্তু কোথাও পায়নি। তবে সৃষ্টিকর্তার দয়ায় মেয়েটির সাথে তার আবার দেখা হয়েছে। বর্তমানে মেয়েটি তার অর্ধাঙ্গিনী মেঘ আক্তার, ওয়াইফ অব মিলন হাসান। জিসানের মৃত্যুর পর সাফায়েত সাহেব এবং জাকারিয়া বেগম মিলনের সাথে যোগাযোগ করেন, আন্তরিকতা দেখাতে শুরু করেন। মিলনের কাছে তাদের সঙ্গ ভালো লাগে না, তাই যত সম্ভব চেষ্টা করত এড়িয়ে যেতে। সাফায়েত সাহেব এবং জাকিয়া বেগম মিলনের সাথে যোগাযোগ করেন, আন্তরিকতা দেখাতে শুরু করেন। মিলনের কাছে তাদের সঙ্গ ভালো লাগে না, তাই যত সম্ভব চেষ্টা করেন এড়িয়ে যেতে। সাফায়েত সাহেব এবং জাকিয়া বেগম নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে মিলনের জন্য মেয়ে দেখতে শুরু করেন। তাদের ধারণা একটা ভালো মেয়ের সঙ্গে বিয়ে দিলে মিলন হয়তো একটু হাসি খুশি জীবন কাটাতে পারবে। এভাবে খুঁজতে খুঁজতে একসময় মেঘের সন্ধান পান। মেঘকেও তাদের পছন্দ হয়ে যায়। তারপর মিলনকে জানালে সে সঙ্গে সঙ্গে মানা করে দেয়, কিন্তু পরবর্তীতে যখন মেঘের ছবি দেখে তখন একটু চমকায়। এটা তো সেই মেয়ে যাকে দেখতে প্রত্যেকদিন উত্তরে যেত। মেয়েটির প্রতি তার ভালো লাগা ছিল, কিন্তু মেয়েটিকে নিজের স্ত্রী হিসেবে কখনো ভেবে দেখেনি। এ নিয়েও নানা দ্বন্দ্ব সৃষ্টি হয়। মেয়েটির অভিযোগ মাখা কথাগুলো ভাবলে মনে হয় মেয়েটিকে বিয়ে করে নেওয়া উচিত। আবার যখন নিজের ছন্নছাড়া জীবনের কথা মনে পড়ে তখন মনে হয় এই অভিশপ্ত জীবনে মেয়েটিকে না জড়ানোই ভালো। এমন নানা দ্বন্দ্বের অবসান ঘটিয়ে সিদ্ধান্ত নেয় মেয়েটিকে বিয়ে করে নেবে। তারপরে এক শনিবারে তাদের বিয়ে হয়। আবির্ভাব ঘটে মেঘ মিলনের। মেঘ ও মিলন একটা ছাউনির নিচে দাঁড়িয়ে আছে। বাস থেকে নামতেই হুড়মুড়িয়ে বৃষ্টি নামে। আশেপাশে কোনো রিকশারও দেখা নেই, তাই বাধ্য হয়ে ছাউনির নিচে আসে। এখন অপেক্ষা করছে বৃষ্টি কমার। দুজনের অপেক্ষার মাঝে এক ঝাঁক টিনেজার এসে হাজির হয়। ওরা কোচিং করে বাসায় ফিরছিল, কিন্তু বৃষ্টির কারণে বাসায় ফিরতে পারছে না, তাই বাধ্য হয়ে এখানে আশ্রয় নিয়েছে। কিছুক্ষণ ওরা নিজেদের মতো গল্প করলো। তারপর মেঘ ও মিলনের সাথে কথা বলা শুরু করলো। একসময় সেখানে একটি ছেলে বলে উঠল, আপনাদের নামের মতোই আপনাদের জোড়া, মেঘ মিলন। পাশ থেকে আরেকটি মেয়ে বলল, এই আয় সবাই মিলে একটা গান ধরি, এই আপু আর ভাইয়াকে ডেডিকেট করে। বাকিরা জিজ্ঞেস করলো, কি গান ধরবো? আপু ভাইয়ার নামের সাথে যে গানের নাম মেলে, কোন গানটা? মেঘ মিলন। সবার কাছে আইডিয়াটা পছন্দ হলো। ছেলে মেয়েগুলো গান গাইতে শুরু করলো। মেঘ ও মিলন একে অপরকে জড়িয়ে ধরে গানটি উপভোগ করতে থাকলো। সাথে উপলব্ধি করলো একে অপরের প্রতি ভালোবাসা। শীতল বাতাসে দেখেছি তোমার, মেঘ মিলনে চেরা করোনা, মন চায় তোমায় আজ রাতে।